পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে মেহেরচণ্ডী, এবং তিনি বলছেন যে ঘটনার শুরুতে তিনি বলছেন যে আমি আগেই বলে নেই যে এইসব প্যারানর্মাল ঘটনা আমি বিশ্বাস করি না, কিন্তু আমি ঘটনাটা প্রত্যক্ষ করেছি। ঘটনার শুরুর আগে একটু ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করা প্রয়োজন। ঘটনার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামার ভ্যাকেশন চলছিল, তাই লোকজন ক্যাম্পাসে থাকতো না বললেই চলে। গেটে অতিরিক্ত পুলিশ পাহারা দিত যাতে বাইরের লোকজন ঢুকতে না পারে। পারতপক্ষে সবাই তাড়াতাড়ি ক্যাম্পাস ছেড়ে চলে যেত, কারণ মাগরিবের নামাজের পর চারুকলা গেট বন্ধ করে দিত। এবার সেই ঘটনায় প্রতিদিনের মতো আমি সেদিন দোকান থেকে বাইসাইকেলে করে বাসায় ফিরছি। আকাশ অনেক মেঘলা, তাই রাস্তা একদম জনশূন্য। আমি শহীদ হাবিবুর রহমান হলের পাশ দিয়ে আসছি। দেখি পুলিশ বক্সের সবগুলো পুলিশ ঘরের মধ্যে বসে আছে, সামনে রেল লাইন। আমি এই সময় কি মনে হলো পেছনে ফিরে তাকালাম, দেখলাম সামনে পেছনে পুরো রাস্তাটাতে আমি একা, আর কেউ নাই। এরকম তো হওয়ার কথা না। এটা এমন একটা জায়গা যেখানে সবসময় লোকজন থাকে। কারণ যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে ইমরানুল কবির, এবং আমাদেরকে তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন। এই ঘটনাটি যারা পড়ে শোনাবার জন্য ঘটনা পাঠিয়েছেন তার মধ্যে সিলেক্টেড হয়েছে। আমি ঘটনাটি আপনাদের সবসময় সংগ্রহ করে থাকি আমাদের আউটডোর ব্রডকাস্টার সাদ, এবং সাদ কিছুদিন আগে নিজের উদ্যোগেই ঢাকার বাইরে একটা জায়গায় গিয়েছিল। কোন জায়গায় গিয়েছিল সেটা সেই বলবে। এবং আমরা অনেক সময়ই শুনি যে এরকম তান্ত্রিকদের কাছে গেলে নাকি অনেক কিছু দেখা যায়, অনেকেই অনেক কিছু দেখাতে পারেন। আসলেই কি এই ঘটনাগুলো সত্যি, নাকি আসলেই এই ঘটনাগুলো জাস্ট মানুষের মনের ভুল? এইটা মানে জাস্ট নিজের একদম সচক্ষে দেখে আসার জন্য স্যার নিজে আমাকে একদিন ফোন করলো এবং টেলিফোন করে বললো যে অমুক জায়গায় শুনলাম এরকম একটা জায়গা আছে, সেই জায়গায় নাকি এরকম দেখা যায়, আমি কি যাবো নাকি? আমি সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ, যাওয়া যেতেই পারে। তো আমি যাইনি, আমি এই সমস্ত জিনিস সবসময় একটু আমি বেশ ভয় পাই। তো সাদ গিয়েছিল এবং সাদ আজকে এসেছে সেই ঘটনাটা শেয়ার করতে। কি হয়েছিল সেখানে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবে সাদ। এবং আমি এখন সাদের তো সবাই পরিচয় জানেনি, আমি চাইবো যে সাদ কোন জায়গায় গিয়েছিলেন এবং কি ঘটনা ঘটেছিল সেটা যদি সবাই একটু বলতেন। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে ফরিদপুরে। আমার এক ছোট ভাই আছে আফনাল, ও একদিন বললো যে সাদ ভাই এখানে একটা ফ্যামিলির কাছে 3 জেনারেশন ধরে একটা জিন আছে, যারা হচ্ছে প্রতি সপ্তাহে 3 দিন জেনারেল পিপল যারা আছে তাদের সাথে তারা গেলে কথা বলতে পারে। এখন জায়গাটা হচ্ছে আমি বলি ফরিদপুর শহর থেকে আমার যেটা ধারণা 5-6 কিলো হবে, এক্স্যাক্টলি না, শোভারামপুর বলে একটা জায়গা, শহর থেকে একটু ভেতরে, একটু গ্রাম সাইডে শোভারামপুর বোট বাজার বলে একটা জায়গা আছে। আমি অফিস শেষ করেই রওনা দিয়েছি। উনি সপ্তাহে 3 দিন বসে একটা শিডিউল আগে থেকেই করা ছিল। আমার পৌঁছতে ওখানে প্রায় রাত্রে 11টা বেজে যায়। আমি যতটুকু জানি উনি এসার পর থেকে বসে এবং রাত্রে 12টা 12:30 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত গ্যাদারিং থাকে, মানুষের সাথে কথা বলে। এখন আমার সাথে ওই দিন আরো 4 জন ছিল। আমার সাথে আমি আরেকজনের থ্রুতে গিয়েছি, সে যে
সাইড থেকে যেরকম একটা ফিলিংস হয় সেরকম একটা ফিলিংস, আর হচ্ছে একটা অন্য ধরনের মানে আতরের মতো সুঘ্রাণ। এখন তখনই আমাদের কাছে যারা একটু আমরা হাসি ঠাট্টা করছিলাম জিনিসটা মানে আমরা অনেক সিরিয়াস হয়ে গেলাম। এখন উনি এসে আমাদের সাথে এক সাইড থেকে কথা বলা শুরু করলো যে আমরা আগেই চিন্তা করে রেখেছিলাম এরকম যদি কোনো সিচুয়েশনে কি জিজ্ঞেস করব বা মানে কি কথা বলবো তার সাথে। আমার বাম পাশে থেকে শুরু হলো, আমি মিডলের দিকে বসেছিলাম। বাম পাশে কিছু কথা বললো যে মানে ওনার কণ্ঠটা শটটা আমি মানে একটু যদি বলি যে মানে অনেক বুড়া বয়স্ক কোনো মানুষ যদি যখন বলবে তখন এক্স্যাক্টলি মানে যেমন আমি বলি যে তোরা এসেছিস আমার খুব ভালো লাগছে, মানে এই টাইপের একটা মানে মুখ খুব জড়িয়ে যাচ্ছে কথা, মানে সর্ট অফ দিস। তারপরে আমাদের সাথে একজন ছিল যে বুয়েটে পড়ে ছোট ভাই, ও জিনিসটা তখনও মানে কথা বলার এক পর্যায়ে হেসে ফেলে, যে মানে সিরিয়াস ছিল না, মানে তখনও হাসি ঠাট্টা করছিল, কিন্তু তার একটা পর্যায়ে না ওর কোনো কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, যেহেতু পুরো ঘুটঘুটে অন্ধকার ভেতরে আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। মানে সে একটা পর্যায়ে চুপ হয়ে গেছে, আমরা বিভিন্ন কনভারসেশন তার সাথে চালাচ্ছিলাম বিভিন্ন মানে একের পর এক, কিন্তু ওর কোনো কথা আমরা শুনতে পাচ্ছিলাম আর না। আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে আছে, আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম আপনাকে যে ওই যে যখন সেই ভদ্রলোকটি ভিতরে এসে ঢুকলেন তার পরের মুহূর্ত থেকে আপনারা শুধুমাত্র গোল হয়ে তিনি সবার সাথে কথা বলছেন সেটা বুঝতে পারছিলেন, কিন্তু সেখানে কোনো পদধ্বনি ছিল না, কোনো পায়ের সাউন্ড ছিল না, হাঁটা চলার শব্দ ছিল না, যেটা আপনি বলছিলেন আমাকে, সেটা যদি আরেকটু বলতেন সবাইকে। আচ্ছা রাসেল ভাই, উনি হচ্ছে আমরা ইউ শেপে বসে আমাদের পেছনে বুঝতে পারছিলাম আমরা কোনো হাঁটার সাউন্ড পাচ্ছিলাম না, কিন্তু একটা কথা বলতে বলতে একজন পেছন দিয়ে হেঁটে গেলে যেরকম একটা সাউন্ডটা মুভ করছিল। এবং আমাদের এক একজন প্রথমে যখন কথা শুরু করলাম আমাদের বলল কি যে তুই মাথা নিচু কর, একজন প্রথম জনকে মাথা নিচু করার পরে একটা ফু দিল মাথার উপরে। মাথার উপরে ফুটা মনে হচ্ছে যেন বেশ বেশ খানিকটা বাতাস, একটা মানুষের স্বাভাবিক ফুয়ে যেরকম বাতাস হয় তার থেকে বেশ বেশি একজন মানুষের গায়ে লাগছিল, এবং বলল যে তোর ডান হাতটা সামনে বাড়া। ডান হাতটা সামনে বাড়ানোর পরে হাতের সাথে হাত মেলালে যেরকম হয়, উনি আমার হাতটা স্পর্শ করলো, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি, হাতটা স্পর্শ করলো। আমাদের হাতে যে রেখা থাকে, রেখা আমরা বুঝি যে সব মানুষেরই সাধারণত 19-20 হয় রেখাগুলা, এবং হাতের পাঞ্জার যেটা বলি সেটা মানে 19-20 যে লেন্থ, ওনারটা খানিকটা বেশ বড়, এবং হাতের চামড়া অনেক কুচকে গেলে যেরকম থাকে, মানে হাতের রেখাগুলো অনেক বেশি বেশি সেরকম আমি ফিল করতে পারলাম। যে আমাকে যখন হাতটা ধরতে বললো, আমি আমার হাতটা 2 হাত দিয়ে চেপে ধরলাম, মানে আমরা অনেক সময় হ্যান্ডশেক করার সময় 2 হাত দিয়ে চেপে ধরি, উনি আমার 1 হাত টাচ করলো, কিন্তু আমি আরেক হাত দিয়ে চেপে ধরাতে মানে আমি বুঝলাম যে হাতটা বেশ বড়, এবং উনি আস্তে হাতটা স্পর্শ করলে আমার হাত থেকে বের করে নিয়ে গেল। এরকম মানে একজনের সাথে কথা বলছে এবং একজনের সাথে ভাবে স্পর্শ করছে। কিন্তু ওই পাশে যে জায়গাটা ছিল, যে যাকে পছন্দ হবে তার পাশে বসবে, আমাদের সাথে আরেকটা ছেলে ছিল, ওর একটা সিরিয়াস কোয়েশ্চেন ছিল, ও আগে চিন্তা করে গিয়েছে যদি এই জিনের সাথে আমি এই কোয়েশ্চেনটা করবো, যে ও যখন ছোট ছিল ওর মার সাথে একটা জিন ছিল, এবং ও তারপরে একটা পর্যায়ে ওই জিনটা ওর মাকে ছেড়ে চলে যায়, কিন্তু ওরা ফুল ফ্যামিলি খুব কিউরিয়াসিটি ছিল যে আসলে ও চলে গেল কোথায় গেল। তখন ও জিনটাকে কোয়েশ্চেন করলো যে দাদু, আমরা যেমন মানুষের সোসাইটিতে একজন আরেকজনকে চিনি, এবং সিনিয়র যারা তারা সোসাইটিতে অনেক বেশি পরিচিত, তাদের গণ্ডি অনেক বেশি, আমার বাসায় এখানে আমার আম্মার সাথে এরকম এরকম ছিল, তার নাম হচ্ছে এই, আপনি কি তাকে চিনেন কিনা। তারপরে উনি দেখলাম যে বেশ কিছু বর্ণনা দিয়ে দিল যে মানে হ্যাঁ ও এখানে ছিল, ও এই এলাকায় তার বাসা ছিল, তোর আম্মাকে ছেড়ে চলে গেছে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি যে জিনিসটা আমার ওই সাথে যে ছিল তাকে বলল যে তোর উপরও একজনের নজর আছে, তুই সাবধানে থাকবি। সাবধানে থাকবি বলে কি আমি আবার শুনলাম পেছনে ধূপ করে একটা আওয়াজ হলো বেঞ্চে। আমাদের সামনে যে লোকটা বসা ছিল, আমি প্রথমেই বলেছি, উনি বলল কি আপনাকে মনে হয় কিছু একটা দিবে, উনি আসছে। আমরা প্রায় আধা মিনিটের মতো ওয়েট করলাম, আবার দেখলাম ধূপ করে আওয়াজ হলো, তার মানে বলল তুই হাত পাত, সব কথা তো শুনতে পাচ্ছি। তখন বললো তোকে একটা জিনিস দিলাম, তুই এটা খা, তোর উপর খারাপ নজর আছে, এটা তুই খা, তোর ভালো হবে। তখন একটা শিকড়ের মতো দিল, ও হলো এটা মুখের ভিতরে রেখেছিল, পরে দেখিয়েছে আমাদের যে একটা ট্রান্সপারেন্ট টাইপের অনেকটা একটা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সাইজের একটা শিকড় মুখে বলেছে তুই ওটা খা, ও ওটা মুখে রেখেছিল। তারপরে মূল কথা রাসেল ভাই, যেটা মানে বেশ কিছুক্ষণ কথা ছিল, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমার খুব কিউরিয়াসিটি ছিল কিভাবে একটা মানুষ 3200 বছর বা একজন 3200 বছর বেঁচে থাকে। 3200 বছর তো অনেক, মানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার শুনেছি আপনার বয়স 32 বছর, আসলে আপনার বয়স কত? বলেছে যা শুনেছিস ঠিকই শুনেছিস,
এবং তারপর আমি বললাম যে অনেকে বলে যে জিন অনেক ক্ষতি করে, সন্ধ্যাবেলা বের হলে ক্ষতি করে, আমরা শুনি বিভিন্ন সময়। আমি তখন বলেছি যে এই যে জিনরা যে ক্ষতি করে মানুষের, মানে এটা কেন করে? বলে তোদের মানুষের সোসাইটিতে যেমন খারাপ থাকে, আমাদের জিনের মধ্যে যারা খারাপ তারা মানুষদের থেকে অনেক বেশি খারাপ। এই মানে তারা যদি তোদের খারাপ করতে চায়, কেউ কখনো তাদেরকে ফিরে রাখতে পারে না, তোরা সবসময় চেষ্টা করবি সেফে থাকার জন্য। এই ধরনের কিছু কথাবার্তা হলো, এবং সব কথাবার্তা ওই টোনে, মানে বোঝা যাচ্ছে যে খুব বয়স্ক একটা মানুষ মানে যে টোনে কথা বলে ওরকম ভাবে তার কথাটা হচ্ছে। তারপরে আরো আমরা চাচ্ছিলাম, মানে আমরা লাস্টে খুব ইন্টারেস্ট পেয়ে গেলাম যে মানে উনি একটা জিনের সাথে কথা বলছি, এবং জিন সম্পর্কে অনেকের খুব খারাপ কনসেপ্ট থাকে যে হয়তো ক্ষতি করে বা কিছু, এবং আমাদের সাথে খুব ভালো কনভারসেশন হচ্ছিল। আমরা আরো কন্টিনিউ করতে চাচ্ছিলাম, প্রায় 12:30টার মতো বেজে গেছে, আমরা শুরুই করেছি 12টার পরে। তখন উনি বলল যে যখন দেখছে যে আমরা খুব ইন্টারেস্টিং, আরো অনেকক্ষণ কন্টিনিউ করতে চাচ্ছি, উনি বলল যে আজকে রাত হয়ে গেছে, আজকে চলে যায়, ঈদের পরে আবার আসিস, আবার কথা হবে। তারপরে যথারীতি পিছনের বেঞ্চে আবার আওয়াজ হলো, আওয়াজ হওয়া মানে হচ্ছে উনি চলে গেল। উনি হচ্ছে আসার সময় একটা সাউন্ড হয়, বেঞ্চে যাওয়ার সময় একটা সাউন্ড হয়। পরে উনি চলে যাওয়ার পরে যখন লাইট জ্বালালো, তখন একটু আগে যে বললাম রাসেল ভাই, আমাদের সাথে যে মধ্যে হেসে ফেলেছিল এবং কথা মধ্যে বন্ধ হয়ে গেছিল, আমরা তো কেউ কাউকে দেখছি না, অন্ধকারে কথা বলছি, তাকে দেখলাম যে সে এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে, বসে আছে, শুয়ে না, কিন্তু তার গাটা আস্তে আস্তে কাঁপছে, মানে অপ্রকৃতস্থ যেরকম, মানে ঠিক সেরকম, চোখের দৃষ্টি শূন্য। পরে প্রায় 10-15 মিনিট তার এরকম অবস্থা ছিল। ওই যে ফ্যামিলির কাছে জিনটা থাকে, ওদের বাসা থেকে শরবত টরবত নিয়ে আসলো। তখন উনি যেটা বললো যে আপনি যে হাসি ঠাট্টা করেছেন তাকে নিয়ে, যে আপনাকে তো আমি প্রথমেই বলে দিয়েছি যে কোনো ধরনের ফাইজলামি করবেন না তার সাথে, আপনি তাকে যেরকম ইজ্জত দেওয়ার কথা, সম্মান নিয়ে কথা বলার কথা, সেরকম বলেন না। পরে শরবত টরবত এনে তাকে খাওয়ায় বেশ কিছুক্ষণ পর তাকে যখন জিজ্ঞাসা করলাম যে এই যে এতটা সময় যে তুমি অ্যাবসেন্ট, যে আমাদের মধ্যে নেই, মানে কি হয়েছিল, মানে কি কখন থেকে এই ঘটনাটা, ও আসলে মানে খুব অবাক হলাম যে ও বললো ওর কিছুই মনে নেই, নাথিং, যে হঠাৎ করে মানে ও কথা বলছিল, ওর যতটুকু খেয়াল আছে লাস্ট আমাদের সাথে কনভারসেশন শুরু হয়েছিল, তাকেও স্পর্শ করেছিল, তাকে ফু দিয়েছিল, তারপর থেকে তার আর কিছু মনে নেই। তখন ওই লোক যিনি আমাদের সাথে রুমে ছিল, উনি বলল যে তোদের সাথে, আপনাদের সাথে একজনকে ওই জিন খুব পছন্দ করেছে, যে যার আমার উপর জিন ছিল, এই কারণে যেহেতু ও আপনাদের গ্রুপে আছে সেজন্য তার কোনো বড় ক্ষতি করেনি। উনি ইনফ্যাক্ট আমাদেরকে এটা সোর্সে আরেকটা কাহিনীও বললো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলে কিছুদিন আগে গিয়েছিল, আমরা যখন গিয়েছি তার কিছুদিন আগে, এবং সে মানে সেও এই ধরনের কি একটা ফাইজলামি করেছিল, যে তাকে এত জোরে চড় মেরেছে যে সে রুমের এক পাশ থেকে উড়ে গিয়ে আরেক পাশে গিয়ে পড়েছিল, এবং তাকে শেষ পর্যন্ত হসপিটালাইজড করা লাগছে, যে মানে জিনিসটা এটা ছিল। পরে আমরা প্রায় 12:30টার মতো ওইখানে ছিলাম, ওনার ওইখানে একটার মতো ছিলাম, রাত প্রায় 1টা। তারপরে আমরা চলে আসি এবং মোটামুটি চিন্তা করে গিয়েছি যে ঈদের পরে উনি বলেছে আমাদের, মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে জিনিসটা, যে হ্যাঁ, আমি প্রথমেই যখন সাদ ঘটনাটা আমাকে বলতে শুরু করেছিল, তখন আমি প্রথমে বলছি কিছু দেখেছো নাকি, তো সাদ আমাকে যেটা বললো যে না, আমি আসলে ইনফ্যাক্ট এটা দেখার ব্যাপার না, এটা হচ্ছে অনুভব করার ব্যাপার, রাইট। তো আসলে আমি খুবই আশায় ছিলাম যে যেহেতু সাদ ঘুরে এসছে, নিশ্চয়ই আমাকে বলবে যে মানে বর্ণনা দিবে অন্তত যে এরকম দেখতে বা এরকম কিছু, কিন্তু আসলেই মানে এই ব্যাপারটা অনেকটা ওই রকমই থেকে গেল, মানে ধোয়াটেই থেকে গেল। তবে ঈদের পরে যখন সাদ যাচ্ছে তখন নিশ্চয়ই এর চাইতে আরো বেশি কিছু ইনফরমেশন আমরা পাবো। আর স্যার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে গল্প তো মনে হয়, ঘটনা তো মনে হয় এটুকুই ছিল, সেটা হচ্ছে যে আমরা আবারও মানে যাচ্ছি ঢাকার বাইরে, আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে বা ঘটেছে, এবং অনেক দিন ধরে অনেক ঘটনা হয়তো প্রচলিত আছে, যেমন একটা স্কুল নিয়ে, একটা পরিত্যক্ত স্কুল নিয়ে কোনো ঘটনা থাকতে পারে, একটা পরিত্যক্ত দিঘি নিয়ে কোনো ঘটনা থাকতে পারে, একটা পরিত্যক্ত কুয়া নিয়ে কোনো ঘটনা থাকতে পারে, একটা বাড়িতে কেউ থাকে না এরকম একটা বাড়ি নিয়ে কোনো একটা ঘটনা থাকতে পারে। তো সেই আপনাদের এলাকার বহুদিনের প্রচলিত ঘটনা বা নতুন ঘটা কোনো ঘটনা, বা যে জায়গায় সাদ যেমন ফরিদপুরে গিয়েছিল, এরকম আপনাদের এলাকায় যদি কোনো ঘটনা থাকে যেখানে আসলে অনেকেই অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছে, সেরকম যদি থাকে, তাহলে আপনাদের সেই এলাকার পুরো বর্ণনাটা দিয়ে, সেই ঘটনার বর্ণনাটা দিয়ে আপনাদের এলাকার মানে পূর্ণ ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ভূত এফএম টিম সাদ সহ সেখানে পৌঁছে যাবে এবং সেখান থেকে ঘটনা একদম ওই জায়গা থেকেই কালেক্ট করে নিয়ে আসবে।
Download more from wapsip.com, wapsip.com. একজন নতুন অতিথি জয়েন করছেন আমাদের সাথে। তিনি একটা মাদ্রাসা রিলেটেড একটা ঘটনা বলবেন, যে ঘটনাটা বেশ একটু আজব ধরনের। আর তার আগে জানিয়ে দিয়ে আমাদের সঙ্গে কিন্তু আজকে ঘটনা নিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যেই একজন আপনাদের অনেক পছন্দের মানুষ, অনেক অনেক কাছের মানুষ, অনেক পছন্দের মানুষ। তিনি হচ্ছেন কুমার বিশ্বজিৎ, যিনি গানে সবার হৃদয় জয় করেছেন। এবার এই সপ্তাহে সাদ গিয়ে তার কাছ থেকে একটা ঘটনা সংগ্রহ করে নিয়ে আসছেন। সুতরাং স্যারকে থ্যাঙ্কস। প্রতি শুক্রবারেই এরকম নতুন নতুন সব সেলিব্রিটিদের ঘটনা উপহার দেওয়ার জন্য পুরো সপ্তাহ জুড়ে স্যারকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো আজকে আমাদের কুমার বিশ্বজিতের যে ঘটনাটি রয়েছে তার সেই ঘটনা শুনবো, এবং আমি সেই জন্য আপনাদের আরেকটু ওয়েট করতেই হবে। আপাতত আমরা শুনছি আমাদের সেকেন্ড যে অতিথি তার কাছ থেকে তার ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। ওকে দিনার, আমরা শুনি আপনার ঘটনা। একটা মাদ্রাসা রিলেটেড ঘটনা আপনি বলছিলেন, সেটা আমরা শুনে ফেলি। ইয়াসির ভাই, মাদ্রাসাটা হচ্ছে আমাদের লালবাগ এলাকার পাশের একটা এলাকায় অবস্থিত। তো আমি কারণবশত মাদ্রাসাটার নাম বলছি না, ওটা অনেক একটা ফেমাস একটা মাদ্রাসা আমাদের ওই জায়গার। তো ঘটনাটা হচ্ছে সেই মাদ্রাসার একজন দারোয়ানকে নিয়ে। তো মাদ্রাসাটা যথারীতি যখন কোনো দারোয়ান সেখানে নতুন কাজে জয়েন করে বা কাজে নিয়োগ দেওয়া হয়, তো তখন সে দারোয়ানকে মাদ্রাসার যিনি বড় হুজুর আছেন উনি একটা লাঠি দিয়ে দেন, এবং লাঠির মধ্যে উনি সম্ভবত কোনো দোয়া পরে ফু দিয়ে দেন, যাতে রাতের বেলা যখন তারা সেখানে কাজ করে যাতে কোনো খারাপ জিনিস দ্বারা যাতে এফেক্টেড না হয়। কজ সেই মাদ্রাসাকে ঘিরে এরকম আরো অনেক ঘটনা আছে প্রচলিত আমাদের এখানে। তো একদিন যথারীতি উনি তাহাজ্জুদের নামাজের জন্য অজু করতেছিলেন অজুখানায়। তো মাদ্রাসাটা যে রাসেল ভাই বিশাল একটা এলাকা নিয়ে সেখানে অবস্থিত। তো মাদ্রাসাটার ভিতরে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তো দেখা যায় যে প্রায় বিভিন্ন ধরনের মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন গাছ থেকে উঠে ফল পেড়ে খেতে থাকে। তো এটা সবাইকে নিষেধ করা হয়েছে। তো একদিন উনি তাহাজ্জুদের নামাজের জন্য যেহেতু অজু করতেছিলেন, তো উনি লক্ষ্য করলেন অজুখানা ঠিক পাশে একটা আম গাছের মধ্যে কে জানি বসে পা দুলাচ্ছে, এবং উনি লক্ষ্য করলেন যে পাগুলো একটু বেশ লম্বাটে টাইপের। বাট তখন উনি কোনো কিছু গেস করতে পারেননি যে এটা কোনো প্যারানর্মাল কিছু একটা ঘুরতে যাচ্ছে তার সাথে। তো উনি যথারীতি অজু করার সময় কোনো কথা বললেন না। তো উনি অজু শেষ করে অজুখানা থেকে বললেন যে এই গাছে কে আছো, নামো। তো বাট ওনার এটা বলার সঙ্গে সঙ্গে তো তার পাও যে সে দুলাচ্ছিল সেটা আরেকটু ক্রমাগত একটু দ্রুত হয়ে গেল, এবং সে আরো দ্রুত পা দুলাতে থাকলো গাছের মধ্যে বসেই। তো উনি এটা দেখার পর উনি অজুখানা থেকে গাছটার দিকে সামনে চলে আসলেন এবং এসে বললেন, এবং গাছ থেকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে গাছে যে বসেছিল সে গাছের আমগুলো খাচ্ছিল এবং আমের খোসাগুলো মাটিতে ফেলতেছিল। তো এটা দেখে সে দারোয়ানটা আরো খেপে গেল। তো উনি একেবারে কাছে গিয়ে খুব মানে ঝাড়ি দিয়ে বললো একেবারে যে এই গাছে কে আসো, নামো। তো এটা বলার সঙ্গে সঙ্গে তো গাছের ওই ভিতর থেকে যেহেতু দেখা যাচ্ছিল না ভিতরে কে বসা, তো ওনার গায়ে আমের খোসাটা উড়িয়ে মারা হয়। তো উনি খুব রেগে যান এটা ঘটার পর। তো উনার হাতে যে লাঠিটা ছিল ওটা বেশ মোটা এক ধরনের লাঠি। তো উনি সেই লাঠিটা দিয়ে তার পা দুটোর মধ্যে খুব জোরে দুটা বাড়ি দেয়। এবং যেমনটা রাসেল ভাই কারো পায়ে যদি জোরে বাড়ি দেওয়া হয় তো সাধারণত পাটা যে দুলা ছিল সেটা কিছুক্ষণের জন্য হলেও থামবে, স্থির হয়ে যাবে। জি, বাট পাগুলো আগের চাইতে আরো দ্রুত দুলাতে ছিল এবং উনি বেশ অপ্রস্তুত হয়ে গেলেন যে এটা কি, মানে এটা তো হওয়ার কথা না। তো এট দ্যাট টাইম উনি আবার ধমক দিলেন। তখন গাছের ভিতর থেকে জাস্ট আমরা যেমন যদি কোনো মহিলা মানুষ মাথার সামনে চুল ফেলে রাখে এবং দুইটা হাত দিয়ে যদি চুলগুলো সরায় যেরকম অবস্থা, তো এরকম ভাবে গাছের মাঝখান থেকে দুটো হাত বিশাল লম্বা লম্বা এবং হাতগুলোর মধ্যে পশম দিয়ে ভর্তি ছিল এবং নখগুলো অনেক বড় ছিল। জাস্ট দুটো হাত দিয়ে গাছের পাতাগুলো দুই পাশে সরিয়ে তার দিকে শুধু ফেসটা নিয়ে আসছে, জাস্ট বকের মতো করে জাস্ট ফেসটা তার সামনে নিয়ে আসছে। এবং উনি যতটুকু বললো যে ফেসের মধ্যে চোখগুলো আগুনের মতো জ্বলতেছিল। তো এটা দেখার সঙ্গে সঙ্গে এবং ফেসটা ছিল খুবই বিকৃত একটা ফেস, যেটা কোনো মানুষের ফেস না বা কোনো পশু প্রাণীর ফেস না। উনি অনেকদিন যাবত সেখানে কাজ করতেছিলেন, ওনার মুখে শোনা। তো উনি এটা দেখার সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে যায়। তো মাদ্রাসার কিতাবখানার যে স্টুডেন্টরা ছিল তো সবাই ব্যাপারটা দেখার পর তাকে এসে সেখান থেকে নিয়ে যায়। তো সেখান থেকে নিয়ে গিয়ে তার মুখে পানি দেওয়া হয় এবং তার যখন জ্ঞান ফিরে তো তাকে সবাই জিজ্ঞেস করে যে কি ঘটছিল আপনার সাথে। দেন উনি বললো যে পুরো ঘটনাটা মানে খুলে বলার পর সবাই বললো আচ্ছা ঠিক আছে আমরা ওই আম গাছটার কাছে গিয়ে দেখি কি হয়েছে, আসলে ব্যাপারটা কি। তো দেন সবাই যখন ওইখানে গেল, বাট ওইখানে যাওয়ার পর যে আম খেয়ে যে আমের খোসা ফেলছিল মাটিতে সেরকম কোনো চিহ্ন ওইখানে পাওয়া যায়নি।
এই ছিল আচ্ছা। আসলে আমার প্রথম ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি যে মানে জায়গার ঘটনা বলছেন সেটা তো আমরা জানলাম না, কিন্তু নিশ্চয়ই এই ঘটনাটা মানে প্রচলিত একটি জি ঘটনা, জি, right? এটা এই ঘটনা হচ্ছে সেই মাদ্রাসায় আমার এক ছোট ভাই পড়ে, আচ্ছা। মানে সেই ওনার মুখ থেকে শুনে এসেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আমাদের কাছে এবার নেক্সট যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটির পেছনে আবার একটা প্রেক্ষাপট রয়েছে। আমি যখন ঘটনাটি সিলেক্ট করেছি তখন আমি জানতাম না, মাসুম কিছুক্ষণ আগে আমাকে একটা ফাইল দেখিয়েছে এবং এই ঘটনাটা বেসিক্যালি ইউটিউবে আছে, মানে কি প্রমাণ আছে আর কি, যে এই ঘটনাটি আপনি চাইলে আপনারা দেখতেও পারেন। তো মাসুম এই ব্যাপারে মানে একটা আপনাদেরকে ইনফরমেশন দিবে, তারপরে আমরা রেকর্ড ফাইলে যাব যেটি এসেছে সৌদি আরাবিয়া থেকে, এবং একটা মানে বিজ্ঞাপন বিরতির পরেই আমরা চলে যাব সেই ঘটনায়। মাসুম আমাদের বলে দিচ্ছে যে এটা কি মাসুম ইউটিউবে চাইলে দেখতে পারে? এই ফাইলটার মধ্যে জায়গাটার নাম বলা আছে, তো ওই নামে যদি ইউটিউবে সার্চ করা হয় অথবা গুগলে সার্চ করা হয়, তো ভিডিও মানে পাশে ভিডিও লিখে দিলেই সুন্দর লিস্ট চলে আসবে, ওখান থেকে দেখতে পারবে যে একদম ভিজুয়ালি বেশ মানে বেশ অবাক করা, অবাক করা, হ্যাঁ, মানে ভয়ের চাইতেও অবাক করা ঘটনা এটা। এটা কিভাবে সম্ভব, মানে সেটাই। জিনিসটা উঁচু হ্যাঁ। উঁচু জায়গায় জিনিসটা উঠে যাচ্ছে এত মানে কোনো শক্তি ছাড়া, হ্যাঁ, এটা খুবই অবাক করা। আমরা মানে এত স্পিড অসম্ভব। হ্যাঁ সেটাই, মানে আমরা সাধারণত শুনেছি যে কোনো ঢালু জায়গা থেকে কোনো কিছু গড়িয়ে পড়া সম্ভব, কিন্তু কোনো শক্তি ছাড়া এরকম মনে হয় খুব অসম্ভব যে উঁচু বা খাড়া জায়গাতে কোনো কিছু চলে যাওয়া। তো যাই হোক, আমরা আর রহস্য ভাঙছি না, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপরে আমরা চলে যাব সেই Haunted by Airtel. Hello, Rasul Bhaiya and Bhoot FM. I'm Inshira Islam and আমি সৌদি আরবিয়ায় থাকি। ঘটনায় চলে যাই। এই ঘটনাটা অ্যাকচুয়ালি এটা আমার সাথে ঘটেনি, বাট আমার আম্মু আব্বু, আমার ছোট বোন অ্যান্ড আমার একজন মামা আর আমার আম্মুর খালামণি এর এক্সপিরিয়েন্স করেছে ব্যাপারটা। তো যেটা হয়েছে এখানে সৌদি আরবিয়ায় মদিনা অ্যান্ড মেক্কা এগুলা হচ্ছে অনেক পুরানো সিটি, এগুলো হচ্ছে অনেক এনশিয়েন্ট সিটি। তো এই সিটিগুলোর মাঝখানে অনেক এক্সটেন্ডেড ডেজার্ট এরিয়া, আশেপাশে বেশি কিছু চোখে পড়ে না, জাস্ট পেট্রোল পাম্প ছাড়া একটু দূরে দূরে, তাও জাস্ট এই দুই সিটির মাঝামাঝিতে অনেক ডেজার্ট আছে। তো এরকমই ডেজার্টের একটা এরিয়ায় এখানে কিছু স্পুকি জিনিসপত্র হয়, যে কারণে এরিয়াটার নাম রাখা হয়েছে এরিয়া অফ দ্য জিন। মানে টেরিটরিটা মার্ক করেও দেয়া হয়েছে, এবং এই টেরিটরিটার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লোকাল লেজেন্ড যে দিস এরিয়া বিলংস টু দ্য জিন, জিনদের এরিয়া, এখানে জিনরা থাকে। তো যেটা আমার আম্মু আব্বুর সাথে হয়েছে, এখানে বেশি ট্যাক্সি ড্রাইভার এখানে ট্যুর দিতে চায় না অ্যাকচুয়ালি, কারণ অনেকেই এই জায়গাটায় ভয় পায়, মানে এখানে তারা অ্যাক্সিডেন্ট হবার একটা সম্ভাবনা মনে করে। এখানে গাড়ি অনেক হাই স্পিডে চলে, যেই কারণে এখানে এরকম ধরনের মানে যে ঘটনাটা এখানে হয় সেটা আসলে অনেক রিস্কের ব্যাপার। তো রিস্কের কারণেই হয়ে থাকুক বা যে কারণে হয়ে থাকুক, বেশি ট্যাক্সি ড্রাইভাররা এই জায়গাটার নাম বলে ট্যুর দিতে চায় না। তারপরেও যারা অনেকে আছেন ব্রেভ, তারা এই জায়গাটা ট্যুর দিয়ে থাকেন। তো আমার আম্মু আব্বু এরকম পরিচিত একজনের সঙ্গে গিয়েছিল, যিনি অনেক ব্রেভ একজন, ওনার নাম নিয়ামত। তো যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। আমার আব্বু আম্মু ওরা গাড়ি দিয়ে লাইক যাচ্ছিল ফ্রম ওয়ান সিটি টু অ্যানাদার। তখন আমি বাংলাদেশে ছিলাম দেখে আমার এটা এক্সপিরিয়েন্স করতে পারিনি। তো যাই হোক, আমার আম্মু আব্বু এক সিটি থেকে আরেক সিটিতে যাচ্ছিল, মাঝখানে এই এরিয়াটার ওরা মানে ডিসাইড করলো যে ট্যুর নিবে। তো এই এরিয়াটায় এসে যেটা করলো, গাড়িটাকে মানে মাঝখানে হাইওয়ে এবং দুই পাশে হচ্ছে ডেজার্ট। তো আমার আব্বু আম্মু গাড়িতে ছিল এবং যিনি ড্রাইভার তিনি কি করলেন, গাড়িটাকে ডেজার্টের নিচে নামিয়ে রেখে মানে ডেজার্টে নামিয়ে রেখে বন্ধ করে দিলেন।
এবং চাবিটাও তিনি খুলে রাখলেন গাড়ির। হ্যাঁ, গাড়ি পুরো কারটা টোটালি স্টপ, মানে কিছু কোনো মুভমেন্ট করছে না, কিছু না, গাড়িটা বন্ধ, ইটস পারফেক্ট, ইটস ডে লাইট, মানে পুরো আফটারনুন টাইমে এটা। তখন কি 12টা বা 1টা এরকম বাজে, দুপুর 12টা 1টা বাজে, একদম ভর দুপুর বেলা, অনেক বাইরে অনেক সানি রোদ। তো যাই হোক, গাড়িটা ওভাবে থেমে আছে। একটু পরে কি হলো, গাড়িটা আস্তে আস্তে একটু দুলতে শুরু করলো। হ্যাঁ, হঠাৎ করে গাড়িটা মানে অনেক মুভ করতে লাগলো এবং গাড়িটা আসলে মানে হাইওয়ে উল্টা দিকে ঘোরানো ছিল। গাড়িটার যে ফ্রন্টটা, দ্য ফ্রন্ট অফ দ্য কার ওয়াজ ফেসিং অপোজিট টু দ্য হাইওয়ে। তো হাইওয়ের অপোজিটে ছিল। গাড়িটা আস্তে আস্তে মুভ করতে 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 গাড়িটা একদম পুরো হাইওয়ে ফেস করলো, করে গাড়িটার স্পিড বাড়তে থাকলো। আশ্চর্যজনক ভাবে গাড়িটার আশেপাশে কোনো মানুষজন কিছু নেই, দূরে নো এয়ার এট অল, খুব গরম, বাইরে কোনো বাতাস নেই, কিছু নেই। জাস্ট গাড়িটা এভাবে নড়তে শুরু করলো। নড়তে নড়তে মানে সামনে স্পিড বেড়ে যেতে লাগলো। স্পিড মানে যে মিটারের দিকে তাকিয়ে সবাই দেখলো যে স্পিড বেড়ে যাচ্ছে গাড়িটার। আস্তে আস্তে এরকম করতে করতে কি হলো, গাড়িটা হাইওয়ের উপরে উঠে গেল এবং সেখানে থেমে থাকেনি। যেটা নর্মাল মানুষের সঙ্গে যে ঘটনাটা হয়, যে সবার সঙ্গে এই ঘটনাটা হয়ে থাকে, যারা গাড়িতে এখানে চুপচাপ বন্ধ করে বসে থাকেন, অনেকেই মজা মানে জাস্ট এটা এক্সপিরিয়েন্স করার জন্য শুধুমাত্র এখানে এসে গাড়ি টাড়ি বন্ধ করে বসে থাকেন। তো তাদের যেটা হয় যে গাড়িটা হাইওয়ের উপরে উঠে যে থেমে যাবে সেটা না, ফুল স্পিডে গাড়িটা বন্ধ বাট ফুল স্পিডে চলতে থাকে। ড্রাইভার যদি ড্রাইভিং সিটে নাও থাকে, গাড়িটা ফুল স্পিডে গাড়িটা চলতে থাকে এবং এরিয়াটা মানে যেই এরিয়াটার বাউন্ডারির বাইরে গেলে তখন গাড়িটা হয়তো আস্তে করে বন্ধ হয়ে যায় এবং সোজাসুজি আবার ডেজার্টে নেমে যায় হাইওয়ে থেকে। ইটস ফানি অ্যাকচুয়ালি, যে মানে ডেজার্ট থেকেই তো উঠায় হাইওয়েতে, কিন্তু এরিয়াটা শেষ হয়ে যাওয়ার পরে আবার ডেজার্টে নিয়ে গাড়িটা থেমে যায়। তো যেটা হয়েছে আমার আব্বু আম্মুর সাথে, অত দূর হয়নি। আমার আম্মু খুব ভয় পেয়ে যায় এই ঘটনায়। তো ভয় পেয়ে উনি আয়াতুল কুরসি পড়া শুরু করেন। তো আয়াতুল কুরসি পড়ার সঙ্গে সঙ্গে গাড়িটা একটু দূরে গিয়ে আয়াতুল কুরসি আম্মু মাত্র শেষ করলো আর গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই ঘটনাটায় ওরা সবাই অনেক ভয় পেয়েছিল, বিকজ আশেপাশে গাড়িগুলা অনেক স্পিডে চলছে। এখানে তো 200-এর উপরে স্পিড কিছুই না, কোনো ব্যাপার না। তো চলছে এত স্পিডে গাড়ি আশেপাশে, সেখানে এই গাড়িটা আরো বেশি স্পিডে চলছে, অথচ ড্রাইভার ড্রাইভ করছে না, কি একটা অজানা একটা ফোর্স গাড়িটাকে চালাচ্ছে। ইট ওয়াজ ভেরি স্কেরি। এখন শুনতে হয়তো এতটা স্কেরি লাগছে না, বাট পার্সোনালি সেখানে এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করলে মানে অ্যাড্রেনালিন রাশ যেটা বলে, অনেক ভয় লাগে। এই এরিয়ার আশেপাশে মানুষজন যেগুলো বলেন যে অনেক সময় গাড়িটা যদি ডাস্টি থাকে তাহলে গাড়ির পিছনে একটা হ্যান্ড প্রিন্টের মতো দেখা যায়, অনেক বড় একটা মানুষের মানে হাতটা অনেক বড়, এরকম একটা প্রিন্টও, মানে গাড়িটা যদি ডাস্টি থাকে তাহলে ওখানে প্রিন্ট পড়ে যায় পিছনে, যে লাইক সামবডি ওয়াজ পুশিং দ্য কার, কিন্তু সেখানে কাউকে দেখা যায় না। এটা ইট হ্যাপেন্স, মানে ওই এরিয়াতে গেলে চুপ করে বসে থাকলে এটা হবেই। নোবডি ক্যান মিস দ্যাট এক্সপিরিয়েন্স। মানে ওখানে গিয়ে যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চায় তারা ইজিলি করতে পারবে। প্রবলেম ইজ যে ট্যাক্সি ড্রাইভাররা রাজি হয় না। তো কারো যদি নিজের কার থাকে তারা গিয়ে এটা এক্সপিরিয়েন্স করতে পারে সেই এরিয়াটায়। তো এরিয়াটা আবার অনেকটা মানে অনেক স্পুকি। আশেপাশে কিছু ঘর বাড়ি আছে সেগুলো সলিড ব্রিকের, কোনো দরজা নেই, জানালা নেই, এগুলা কিছু নেই, জাস্ট ব্রিক হাউস, ডার্ক ব্রিকের হাউস, এগুলা সলিড। এবং বাসাগুলোর আশেপাশে পশু পাখি, ছোট ছোট পাখি বা অ্যানিমাল, এগুলার হাড্ডি পড়ে থাকতে দেখা যায়। তো এই এরিয়াটা এরকম স্পুকি একটা এরিয়া, খুব দিনের বেলাও অনেক স্পুকি, একদম মাথার উপরে সূর্য, ইটস ভেরি সানি আউটসাইড অ্যান্ড ভেরি হট। তারপরও যেটা হয় মানে অনেক স্পুকি একটা নেগেটিভ একটা ফিলিংস হয় এই জায়গাটায়, যেটা আমার আব্বু আম্মু, আমার মামা ওনারা আমাকে যেটা যেভাবে বলেছেন যে অনেক স্পুকি একটা ফিলিং হয়। এবং আরেকটা কথা আছে এখানে যে অনেকেই অ্যাডভাইস করেন যে রাত্রেবেলা যদি কেউ এটা এক্সপিরিয়েন্স করতে আসে তারা যেন গাড়ি থেকে বের না হয়, কারণ এই জায়গার আশেপাশে একসময় অনেক হেডলেস কর্পস পাওয়া গিয়েছিল।
হ্যাঁ, তো এখানে সবাই অনেকটা এই কারণে অনেকেই ভয় পান এই জায়গাটায় যেতে, এবং রাত্রেবেলা যদি কেউ এটা এক্সপিরিয়েন্স করতে যায় তাদের জন্য অ্যাডভাইস হবে যে তারা যেন গাড়ি থেকে বের না হয়। আর এনি কস্ট ইউ জাস্ট সিট ইনসাইড দ্য কার অ্যান্ড জাস্ট ডোন্ট গো আউট। তো এই ছিল আমার স্টোরিটা। অল দ্য বেস্ট টু এভরিওয়ান, থ্যাংক ইউ। Download more from wapsip.com, wapsip.com. আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি এসে জয়েন করেছেন। আমরা প্রথমে জানতে চাইবো তার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটি শুনবো। আসসালামু আলাইকুম, আমি রাশিফ, আমি এসেছি মোহাম্মদপুর থেকে। আমরা ঘটনাটি শুনবো। থ্যাংক ইউ। ঘটনা শোনা আমার চাচার কাছ থেকে। উনি দীর্ঘদিন কলকাতায় জব করেছেন, লাস্ট 20 ইয়ার্স। উনি বেশ কয়েকদিন আগেই বাংলাদেশে চলে আসেন জবটা ছেড়ে দিয়ে। ওনার কাছ থেকে কাহিনীটা শোনা, যেটা উনি বলছেন যে এই কাহিনীটা হচ্ছে 1995-এ উনি যখন কলকাতায় জয়েন করে একটা কোম্পানিতে, তো চাকরির কাজে তাকে হাওড়া যেতে হয় একদিন। তো তার ট্রেন থাকে রাত 11:30টায়। উনি ট্রেনে ওঠেন। ট্রেনে উঠে রাত 1:30টার দিকে তিনি খেয়াল করেন যে ট্রেনটা থেমে যায় নিশিকান্ত নামে একটা স্টেশনে। তো সেই স্টেশনে খবর পান যে সামনে লাইনচ্যুত হয়ে গেছে আর কি, হয়তো কেউ বা কারা এটা উঠিয়ে ফেলেছে, ফলে সে ট্রেনটা আর আগাতে পারছে না। সে লাইন ঠিক করার পরে তারপরে আবার সে রওনা দিবে সে ট্রেনটা হাওড়ার উদ্দেশ্যে। তো তাদের কাছে ইনফরমেশন দিয়ে গেলেন স্টেশন মাস্টার সহ, এবং আরো যারা ইনফরমেশন দেন ওরা বললেন যে আগামীকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে এটা ঠিক করতে করতে। তো এখন চাচা ঠিক করলেন যে ঠিক আছে, এখন রাত এখানে থাকতে হবে, একটু নিচে নেমে একটু হাঁটাহাঁটি করে দেখি প্ল্যাটফর্মটা। তো সেই নিশিকান্ত স্টেশন, সেদিন জ্যোৎস্না রাত ছিল বেশ। তখন চাচা বলেন যে টাইম ছিল 1:30-2টার দিকে আর কি। তো উনি যখন নামলেন দেখলেন যে অনেকেই নেমেছে, হাঁটাহাঁটি করছে। তো চাচা একটু প্ল্যাটফর্ম ছেড়ে একটু দূরে হাঁটাহাঁটি করছিলেন আর কি। তিনি একাই ছিলেন, তার আশেপাশে তখন দেখলেন যে কেউ নেই। হঠাৎ খেয়াল করলেন একটি ছেলে বেশ কিছু দূর সামনে ওনার দিকে আসছে না, অপোজিট দিকে চলে যাচ্ছে আর কি। তো চাচারা দেখেও না দেখার ভান করে হাঁটাহাঁটি করছে আর কি। তো কিছুক্ষণ পর খেয়াল করেন হঠাৎ করে সেই ছেলেটাই, যে ড্রেস পরে উনি খেয়াল করেছেন, সেই ছেলেটাই ওই ড্রেস পরাই ওনার কাছে চলে আসছেন। এসে বলতেছে যে আঙ্কেল আপনি কি হাওড়া যাচ্ছেন? তো চাচা বলেন যে হ্যাঁ বাবা, তোমাকে দেখলাম তুমি হাঁটছো বেশ দূরে, এই জন্য আমি আর তোমাকে ডাকলাম না, হয়তো তুমি এলাকার বা আমি তো জানি না। তখন ছেলেটা বললেন যে না আঙ্কেল, আমি হাওড়া যাচ্ছিলাম আর কি, তো ট্রেনটা তো নষ্ট হয়ে গেল, এমনি হাঁটছিলাম আর কি। তো চাচা জানতে পারলেন যে ছেলেটার নাম রাকেশ। ছেলেটা হাওড়াতেই পড়াশোনা করে ইন্টারমিডিয়েটে। তো ও হচ্ছে বেড়াতে আসছিল কলকাতায়। কলকাতায় ওর দাদা দাদি থাকে, দাদা দাদি বাসা আর কি, থাকে না, মারা গেছেন। ওইখানে ওনার সব ওই ছেলেটার কাজিনরা ওখানেই থাকে, এবং ওর ছেলেটার বাবা মাও নেই। তো ছুটি কাটাতে আসছিল কাজিনদের সাথে আর কি কলকাতায়। তো তারপরে আপনার হাওড়াতে যাওয়ার পথেই তো এই কাহিনী। চাচা নিজের সম্পর্কে বলেন ছেলেটার কাছে। ছেলেটা এরকম করে আর কি পরিচয় হয়, কিছু দূর হাঁটতে থাকে, এবং চাচা খেয়াল করেননি প্ল্যাটফর্ম থেকে বেশ দূরেই তারা দুজন হাঁটতে হাঁটতে চলে যায়। তো বিভিন্ন কথার মাঝখানে চাচা খেয়াল করলেন যে ছেলেটা আস্তে আস্তে একটু হাঁটার স্পিডটা বাড়িয়ে দিয়েছে। তখন চাচা মানে কিছু বলেনি, প্রথমবার কিছু বলেননি, তিনি শুধু বলছেন যে বাবা আমরা তো অনেক দূর চলে আসছি, চলো একটু আমরা ব্যাক করি আর কি। তখন ছেলেটা কিছু বলে না, কথা ঘুরিয়ে অন্য কথা বলে আবার সে হাঁটতে থাকে আর কি। তো চাচা খেয়াল করলেন যে স্পিডটা আরো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তো তখন সাথে সাথে ছেলেটাকে বলে যে রাকেশ বাবা আমি তো পারছি না, আমি একটু রেস্ট নেই, বেশ জোরে হাঁটছি। তখন এ বলে চাচা একটু বসে পড়ে লাইনের সাইডে আর কি। তখন রাকেশ বলে যে বাংলাদেশের লোকরা যে এত দুর্বল আগে তো জানতাম না। এই বলে ছেলেটা আর কিছু বলে না, বলে উপাসে তাকিয়ে থাকে। তো চাচা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে খেয়াল করেন যে প্ল্যাটফর্ম থেকে বেশ অনেক দূর দূরেই সে চলে আসছে, অনেক দূর, শুধু লাইটটা দেখা যায় আবছা আবছা এরকম। তো চাচা রাকেশকে বলে যে রাকেশ চলো আমরা ব্যাক করি, অনেক দূরে এবং এলাকা বেশ নির্জন, কেউ নেই, হয়তো আমাদের বিপদ হতে পারে। তো রাকেশ কোনো উত্তর দেয় না। চাচা আবার বলেন এরকম যে রাকেশ
তুমি চলো, আমার তো কেমন যেন লাগছে, আমরা ব্যাক করি। তখন রাকেশ হঠাৎ মানে চাচা আমাকে বললেন এরকম যে রাকেশের গলাটা বেশ কেমন জানি একটু অদ্ভুত হয়ে যায়, বেশ গম্ভীর গলায় বলে যে না আমি যাব না, আমরা এখানে যাব না, আমার সাথে আপনাকে আর অনেক দূর যেতে হবে। তো চাচা বেশ ভয় পেয়ে যায়। চাচা বলে রাকেশ তুমি এগুলো কি বলছো, আমাদের ব্যাক করা উচিত যেহেতু এদিকে কেউ নেই। তখন রাকেশ মুখ ঘুরিয়ে হঠাৎ বলে যে আমি বললাম না আমি যেতে পারবো না ওদিকে। তখন চাচা খেয়াল করে যে রাকেশের চেহারাটা বেশ একটা বিকৃত মুখ এবং তার চোখের সাদা অংশটা নেই এবং সেটা অদ্ভুত রকমের লাল আর কি, এবং যাকে দেখি মনে হচ্ছে সে কোনো নর্মাল মানুষ না। তখন রাকেশকে বলে যে কে তুমি? তখন চাচা বলে যে আমাকে তুমি কোথায় নিয়ে যেতে চাও, এরকম একটা কথা আর কি। তখন রাকেশ চাচার হাত ধরে মানে ওদিকে টেনে নিতে যাওয়ার চেষ্টা করে, অপোজিটে প্ল্যাটফর্মের অপোজিটে আর কি। তো চাচা বেশ ভয় পায়। চাচা বলে না তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি প্ল্যাটফর্মে যাওয়া উচিত আমার। তখন ছেলেটা ঠিক সেই অদ্ভুত গলায় বলতে থাকে যে তোরা আমাকে কেউ হাওড়া যেতে দিসনি, তোকে আমি যেতে দিব না, তোদের সবাইকে আমি রেখে দেবো, তোদেরকে কাউকে আমি হাওড়া যেতে দিব না। এই বলে বেশ টানা হেঁচড়া করে ওকে নিয়ে চাচাকে নিয়ে যেতে থাকে সে রাকেশ। এবং অদ্ভুত রকম করে তাকে যে ধরছে রিস্ট করছে হাতটা আর কি, চাচা খেয়াল করেছে যে হাতটাও বেশ বড় এবং কেমন কালো কালো হয়ে গেছে আর কি, এটা নর্মাল কোনো মানুষের হাত না, এবং অনেক শক্ত করে ধরার ফলে চাচা সেটা ছাড়াতেও পারছে না আর কি। তখন চাচা অনেক চিল্লাচিল্লি করলেও কোনো লাভ হচ্ছে না, সে আলটিমেটলি রাকেশ তাকে চাচাকে টেনে নিয়ে যাচ্ছেন আর কি। অনেক দূরে নিয়ে যাওয়ার পরে হঠাৎ মানে ওই রেল লাইন পাথরের সাথে পাথর ঘষে যাওয়ার ফলে তার বুকে অনেক ছিঁড়ে যায়, এবং আমি দেখছি যে চাচার এখনো সেই দাগটা আছে আর কি। তো যাই হোক একসময় চাচার সেন্স হারিয়ে ফেলে আর কি। চাচা এটুকু বললো যে যখন আমি টের পাই তখন বেশ ভোর হয়ে গেছে, এবং উনি দেখলেন যে আশেপাশে শুধু কিছু পাহাড় এবং প্ল্যাটফর্মে তো কোনো কিছু দেখাই যায় না আশেপাশে পাহাড়ে, এবং উনি বুঝতে পারেন না উনি কি করবেন আর কি। তখন সে পাহাড়ি এলাকার কিছু একটা মহিলা আর কি ওদিকে যেতে থাকে। সকালবেলা যে ওনার যে পানি নিয়ে যায় এরকম পানিবাহী একটা মহিলা, তো ওনাকে দেখে দৌড়ে আসে আর কি। তখন চাচা জানতে পারে ওনার কাছে সে নিশিকান্ত স্টেশনটা এখান থেকে 5 কিলোমিটার দূরে। তারপরে চাচা তো অবস্থা খুব খারাপ ছিল, ওনার হাঁটাহাঁটি করার কোনো অবস্থাই ছিল না। পরে মহিলার সহায়তায় কিছু আদিবাসী বা ওখানকার স্থানীয় লোকজন নিয়ে এসে চাচাকে ধরে সে স্টেশনে নিয়ে আসেন আর কি। পরে স্টেশন মাস্টারের সাথে কথা হয়, সেখানে অনেক লোকও জড়ো হয়ে যায়। স্টেশন মাস্টার পরে চাচাকে বলেছেন আপনাদেরকে আমি না মানা করেছি প্ল্যাটফর্মের বাইরে যেতে। চাচা হয়তো সেটা শোনেননি। এটার এই কাহিনীটা ঘটেছিল ঠিক বেশ কয়েক বছর আগে এই ঘটনাটা ঘটার, স্টেশন মাস্টারের মতে আর কি। ঠিক এভাবেই দুষ্কৃতিকারীরা বা কেউ হয়তো লাইনচ্যুত করেছিল এবং সেই ট্রেনটাতে ডাকাতি হয়। সেই ডাকাতি হওয়ার ফলে অনেক লোক মারা যায়, প্লাস এরকম একটা ছেলে হয়তো তাকে মেরে ফেলে, তার চোখ উপড়িয়ে ফেলে, এবং সেটা তার চোখ ছিল না এরকম আনন্দবাজার পত্রিকাতেও আসে আর কি। সেটা নিয়ে অনেক লেখালেখিও হয়। এরপরে কাহিনী হচ্ছে অনেকেই ঠিক সেম ঘটনাটাই আপনার দেখে, যে হয় স্টেশনের বাইরে গেলে দেখে যে ঠিক এরকম রাকেশ হাঁটাহাঁটি করে এবং তাকে এরকম নিয়ে যায়। এই ঘটনার ভিত্তি করেই মানে সবাইকে ওয়ার্নিং করে দেওয়া হয় যাতে প্ল্যাটফর্মে কেউ বাইরে না যায়। চাচা হয়তো দুর্ভাগ্যক্রমে বাইরে চলে গেছিল এবং সেই রাকেশের সাথে দেখা হয়েছিল। এই ছিল কাহিনী। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা যাবো তার কাছে একটা ঘটনা শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে তারপর আমরা ঘটনাটা শুরু করব। রাসেল ভাই, হ্যালো লিসেনার্স, আমি তানজা জহির, আমি ধানমন্ডি 27 থেকে এসেছি। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইটিতে বিএসসি করছি। আমি এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার সাথে ঘটনা, এটা আমার কাজিন সাইদ ভাইয়া আবু সাইদ খান তার সাথে ঘটা। তো ঘটনাটা তিনি বরিশাল বিএম কলেজে পড়তেন। তো
তিনি যে বছর ভর্তি হন সেই বছরের শেষের দিকে তাদের পরীক্ষা চলে আসে, বাট ক্লাস ঠিক মতো না হওয়ার কারণে তারা আনপ্রিপেয়ার্ড ছিলেন। তো যার কারণে তারা কি একটা স্ট্রাইক করেন, যার কারণে ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। তো এই লং টাইমটা তাদের ইউজ করার মতো কিছু করার ছিল না। তো তারা 4 বন্ধু, সাইদ ভাইয়া, অমিত ভাইয়া, জয়ন্ত ভাইয়া, রুবেল ভাইয়া, তারা ডিসিশন নেয় যে এই সময়টা তারা সিলেটে ঘুরতে যাবে। তো অ্যাজ ওয়েল অ্যাজ ডিসিশন নেওয়ার পর যেহেতু তারা বরিশালে থাকেন, বরিশাল থেকে সিলেট যাওয়া পসিবল না, তারা ঢাকায় আসেন, ঢাকায় এসে টিকিট কাটেন অ্যান্ড সিলেটের উদ্দেশ্যে রওনা করেন। তো সিলেটে যাওয়ার পথে হঠাৎ করে শ্রীমঙ্গল স্টেশনে আসার পর ট্রেনটা নষ্ট হয়ে যায়, ইঞ্জিনটা ব্যাকআপ দিতে ফেল করে। তো তখন রাত 11:30। তো তারা 1 ঘন্টা ওয়েট করে 12:30টার দিকে যখন শুনছে যে আরো 1 ঘন্টা লাগবে ট্রেনের ইঞ্জিন ঠিক করতে, তখন তারা ডিসাইড করে যে একটু বাইরে যাবে। তারা স্টেশনে নেমে পড়ে। স্টেশনে নামার পরে আশেপাশে ঘুরে তাকিয়ে দেখা যায় একজন হকার মুড়ি মাখা বিক্রি করছিলেন। তো তারা তার কাছে গিয়ে মুড়ি মাখা খেলেন। মুড়ি মাখা খাওয়ার পর অমিত ভাই জিজ্ঞেস করলেন হকারকে যে তোমাদের এখানে দেখার মতো কি কি জায়গা আছে। তো হকার বলল শ্রীমঙ্গলে তো দাদা দেখার মতো বহু জায়গা আছে, আপনি এত রাতে কোথায় যাবেন। তো অমিত ভাই বললো কি যে হ্যাঁ তাও যে ঠিক বলেছো, আচ্ছা 1 ঘন্টার মধ্যে ঘুরে আসা যায় এমন কোনো ভৌতিক জায়গা কি তোমাদের এখানে আছে। তো মুড়ি মাখালা একটু ভাবলেন, ভেবে বলছে যে দাদা আপনি কি সত্যিই যেতে চান। তো অমিত ভাই বললেন হ্যাঁ চাই। তোমরা আচ্ছা ঠিক আছে। তো গত 2-1 দিন ধরে 2 দিন আগে আমাদের এখানে একজন তান্ত্রিক এসেছেন, তিনি এখান থেকে 10 মিনিট গেলে আপনি তাকে পাবেন, আমি লোকেশন দিতে পারি। তিনি সম্ভবত কিছু একটা আপনাদের দেখাতে পারেন, বিকজ গত 2 দিন ধরে এলাকাবাসী অনেক কিছু দেখেছে যারা ওখানে গিয়েছে। তো আপনারা যদি এক্সাইটেড হন বা আপনারা যদি আগ্রহী হন আপনারা ওখানে যেতে পারেন। তো তারা তারপর ভাইয়া আর তার বন্ধু অমিত ভাই তো লোকেশন নিয়ে চলে গেলেন। 10 মিনিটের পর তারা ওখানে পৌঁছালেন। পৌঁছানো দেখা গেল যে এলাকাটা খুব স্পুকি একটা এলাকা, সব পুরো এলাকা জুড়ে ধূপের গন্ধ, এবং যাকে তান্ত্রিক বলা হচ্ছে তিনি একদম মিডিল পয়েন্টে বসা। তার চুলগুলো বেশ লম্বা লম্বা ছিল, দাড়ি ছিল মুখে ঘন দাড়ি, আর তার পরনে ছিল গেরুয়া বসন, যাকে বলা হয় লাল রঙের লুঙ্গি, লাল রঙের গামছা, খালি গায়ে ছিলেন তিনি। তো ভাইয়াদের উপস্থিতি আর তিনি এবং তার সাথে যারা ছিলেন আরো 7 জন ছিলেন, তারা নিজেদের ভাষা থেকে কিছু একটা আবৃত্তি করছিলেন। মেবি এটা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, যেটা ভাইয়াদের বোধগম্য ছিল না। তো ভাইয়াদের উপস্থিতি টের পেয়ে আর কি তান্ত্রিক এসে বললেন যে আপনারা এখানে কি চান। তো অমিত ভাই বললেন যে আসলে আমরা স্টেশন থেকে শুনে এসেছি যে আপনারা নাকি কিছু স্পুকি ম্যাটার বা কিছু একটা দেখাতে পারেন, প্যারানর্মাল কিছু একটা দেখাতে পারেন। তো তান্ত্রিক বললেন যে দেখেন আপনারা আপনাদের সাথে ব্যাগেজ এগুলো দেখে বুঝতে পেরেছি আপনার স্টুডেন্ট এবং আপনারা অনেক বিদ্যা বুদ্ধিমান সম্পন্ন লোক। আমি আমার মতো মূর্খ লোকরা আপনাদেরকে কি বোঝাতে পারবে। সো দ্যাটস ওয়াই আপনারা এখান থেকে চলে যান, সেটা আপনাদের জন্য ভালো হয়। তো অমিত এই বলে আর কি তান্ত্রিক তার অবস্থানে ফিরতে যাচ্ছিলেন, এমন অবস্থায় অমিত ভাই খুব রাগান্বিত স্বরে বলেন যে হ্যাঁ তা তো করবেনই, আমাদের মতো লোকদেরকে বোঝাতে পারবেন তো না, যারা গ্রামগঞ্জে মূর্খ লোক তাদেরকে বুঝিয়ে আপনারা স্বার্থসিদ্ধি করেন, তাদের কাছ থেকে টাকাগুলো আয় করেন, এইসব ফাঁকিবাজির নামে এসব ধোকাবাজিতে টাকাগুলো আয় করেন। তো আমরা আপনার নামে যাওয়ার আগে কেস করে যাবো শ্রীমঙ্গলে, আপনি পুলিশ স্টেশনে আমরা যাওয়ার আগে আপনার নামে কেস করে যাবো, আপনার বা আপনার গ্রুপের নামে। তো এই কথা শুনে আর কি তান্ত্রিক তার দিকে একটু অস্বাভাবিক দৃষ্টিতে থাকেন। তো তাকে বলে যে আপনারা কি সত্যিই এমন কিছু দেখতে চান। তো অমিত ভাই বলে হ্যাঁ চাই, তো দেখতে চাই বলে তো এখানে আসছি, আপনি পারলে দেখান। তো তান্ত্রিক বলে কি আচ্ছা দেখো 500 টাকা দেন। এরকম একটা অবস্থায় আর কি অমিত ভাই তাকে মারতে যায়। তো সাইদ ভাই তাকে কোনোভাবে কন্ট্রোল করলেন। তো বলছে আচ্ছা ঠিক আছে 500 টাকা দিচ্ছি, দিলেন 500 টাকা। এরপর তান্ত্রিক তার নিজের স্থানে গেলেন, যাওয়ার পর তার ব্যাগের মধ্যে থেকে বা তার পুটলির মধ্যে থেকে একটা হাড় বের করলেন, স্কালের একটা হাড়টা বের করে এসে অমিত ভাইয়ের হাতে হাড়টা দিলেন। দেওয়ার পর আর কি অমিত ভাই খুব বললেন যে আর কি এটা কিসের হাড়, এটা কি মানুষের হাড়। তো তান্ত্রিক বললেন যে জি এটা ভয় পাবে না, এটা মরা মানুষের হাড়। তো অমিত ভাই বললেন যে ওকে ঠিক আছে, তো এটা দিয়ে কি হবে। তো তান্ত্রিক বললেন যে আগামী 5 দিনের মধ্যে আপনাদের সাথে কিছু একটা ঘটবে, কি ঘটবে এটা আমি বলবো না, কিছু একটা ঘটবে, এবং যদি আপনারা খুব বেশি ভয় পান তাহলে যে জিনিসটা ঘটবে তার দিকে ছুঁড়ে মারবেন বা তার গায়ে স্পর্শ করাবেন। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ। তো বললো যে হ্যাঁ আপনারা এটা দেখবেন। তো অমিত ভাই বললো যে ঠিক আছে দেখবো, ভালো কথা, আর যদি না দেখি যাওয়ার আগে শ্রীমঙ্গল হয়েই যাব, আর তখন এই 500 টাকা যে নিয়েছেন এটা আপনাকে ব্যাগ দিতে হবে। তো তান্ত্রিক হেসে বললেন যে সেটা দেখা যাবে, আগে জানতো। তো তারপর ওখান থেকে তারা চলে আসলেন। তারপর সিলেট পৌঁছলেন পরদিন তারপর 4টা দিন বেশ ভালোই কাটালেন। এখানে বলা বাহুল্য যে সিলেটে যাওয়ার পর তারা একটা সস্তা দেখে রেস্ট হাউস চা বাগানের কাছাকাছি, যেখানে চা বাগান খুব ভালো দেখা যায়, এরকম রেস্ট হাউস তারা রেন্ট করলেন। আমি রেস্ট হাউসের নামটা বলতে চাচ্ছি না। তো রেন্ট করার পর তারা ওখানে উঠলেন। 2 রুমের একটা বাড়ি, 2 রুমের একটা রেস্ট হাউস, বাইরে বারান্দা ছিল।
তো প্রথম 4 দিন কিছুই ঘটলো না, প্রথম 4 দিন তারা খুবই এনজয় করলেন। চতুর্থ দিন বিকেল বেলা সাইদ ভাই বলতেছেন দেখছিস তান্ত্রিকে সেটা তো কিছুই হইল না। তো অমিত ভাই বলছেন পুরাটাই ফাঁকিবাজি, ধোকাবাজ, আগেই বুঝছিলাম 500 টাকা পুরো পানিতে গেল। এই 500 টাকা দিয়ে যদি এখানে নিয়ে আসতাম 500 টাকা চা কিনে নিয়ে বাড়ি যেতে পারতাম, বানায় খাইতে পারতাম। যাই হোক, রাতটাও মোটামুটি ভালো কাটছে। রাত 10:30টার দিকে 11:30টার দিকে তারা দুজন রুমে ছিলেন। ওই সময় ফ্যান চলতেছে লাইট জ্বলছে, বিকজ টাইমটা গরমের ছিল, শরৎকাল ছিল। তো হঠাৎ করে রুমের লাইটটা বন্ধ হয়ে যায়। সাইদ ভাই একটু ভয় পেয়ে যান যে কি ব্যাপার, রুমের লাইট কেন বন্ধ হবে, বিকজ ফ্যান চলতেছে। লোডশেডিং যদি হয়েই থাকে লাইট ফ্যান দুটোই বন্ধ হবে, বাট ফ্যান চলতেছে সেখানে লাইটটা বন্ধ হওয়ার কোনো যুক্তি নেই যদি সেটা কেটে গিয়ে না থাকে বা ফিউজ হয়ে গিয়ে না থাকে। অমিত ভাইকে বললেন অমিত তুই একটু সকেটের কাছে গিয়ে দেখতো কোনো প্রবলেম কিনা। অমিত ভাই বললেন যাচ্ছে ঠিক আছে যাচ্ছে। তুমি সকেটের কাছে গেলেন, যাওয়ার পর আর কি কোনো আওয়াজ নাই, কোনো শব্দই নেই এবং লাইটও চলতেছে না। সাইদ ভাইয়া বললেন কি রে জ্বালাবি না লাইট নাকি, কি সমস্যাটা কি ওখানে? অমিত ভাইয়ের কোনো আওয়াজই নাই। 2 মিনিট পার হয়ে যাওয়ার পর সাইদ যেটা করলেন ফোনের টর্চ লাইট দিয়ে ফোকাস করলেন। ফোকাস করে যেটা দেখা গেল যে অমিত ভাইয়ের চোখের দৃষ্টিটা পুরাই ঘোলাটে এবং তার জিভ, তিনি হা করে আছেন, তার জিহ্বা থেকে লালা পড়ছে। তো এই দৃশ্য থেকে সাইদ ভাইয়া টোটালি ডেঞ্জারাস স্কেয়ার্ড, মানে বুঝতে পারতেছে যে কি হচ্ছে এটা। তো এটুকু বুঝতে পারতেছে হি ওয়াজ পজেসড বাই সামওয়ান বা সামথিং। তারপর যেটা হলো যে মানে ভাইয়া জিজ্ঞেস করছে যে অমিত কি হলো তোর? এই কথাটা বলার সাথে সাথে অমিত ভাই তার উপর জাম্প করে, ওই জায়গা থেকে জাম্প করে। দেন সাইদ ভাই লাফ দিয়ে খাটের বাইরে চলে আসে না, অমিত ভাই খাটের উপর পড়ে, বাট আনন্যাচারালি তিনি আর কি যেটা হয় আনফর্চুনেটলি তিনি খাটের কোনাতে আর কি একটু মানে ধাক্কা খেয়ে আঘাত পান। তো এই আসলে এই লাফ দেওয়ার মোমেন্টটাতে কোনোভাবে টর্চ লাইটটা, মোবাইল টর্চ লাইটটা নিভে যায়। তারপর যেটা হয় যে ভাইয়া সাইদ ভাইয়া আমার ভাই কাজিন উনি সব মানে খেয়াল করেন যে খাটের নিচে তাদের ব্যাগেজ গুলো রাখা ছিল, ব্যাগের মধ্যে কোনো একটা থেকে খটখট জাতীয় আওয়াজ আছে, খুব ক্ষীণ বাট শোনা যাচ্ছে। ভাইয়া ফার্স্টে গাইজ করতে পারেন যে কি হচ্ছে, বাট যখন ব্যাগের মধ্যে হাত দিলেন তখন বুঝতে পারলেন যে তান্ত্রিকের সেই হাতটা, এবং এটাই খটখট আওয়াজ করছিল। ভাই হাতটা হাতে নিলেন এবং তিনি ভেবেছিলেন এটা জয়ন্ত ভাইয়ের শরীরে স্পর্শ, অমিত ভাই শরীরে স্পর্শ করাবেন। কিন্তু যখনই পিছনে তাকান তখন দেখেন যে অমিত ভাই তার দিকে হা করে তাকিয়েছে এবং তার ওই মুখ থেকে লালা পড়তেছে। সাইদ ভাইয়া তখনই হয়তো তার উচিত ছিল হাতটা তার গায়ে স্পর্শ করানো, বাট তিনি সেটা করাতে পারেননি। করানোর আগেই যেটা হয় অমিত ভাই তার হাতটা ধরে ফেলেন এবং তীব্রভাবে কামড় দেন। কামড়টা এতটাই জোরে ছিল, এতটাই মানে ভয়ানক ছিল যে সাইদ ভাই সহ্য করতে পারেননি। তারা যেহেতু ওখানে থাকতেন তারা পাউরুটি আর জেলি খেয়েছেন, তো জেলির বয়মটা পাশে ছিল। সাইদ ভাই ওই জেলির বয়মটাকে সজোরে অমিত ভাই মাথাতে আঘাত করে। অমিত ভাই দূরে সরে যান তার হাতটা ছেড়ে দিয়ে। ওই টাইমটা সাইদ ভাই তার হাতের যে তান্ত্রিকের যে হাতটা ওটা অমিত ভাই শরীরে স্পর্শ করেন। দেন অমিত ভাই টোটালি সেন্সলেস হয়ে পড়ে যেতে যান যখন, তখন সাইদ ভাই তাকে ধরে তার ধাক্কাটা সামলান আর কি, তাকে ধরে আর কি বিছানায় শুয়ে দেয়। এমন সময় বাইরে থেকে আর কি একটা বেড়ালের তীব্র চিৎকার শোনা যায়। তখন বাজে ঠিক রাত 11:55। ঘটনাটা শুরু হয় 11:30 এবং তখন বাজে 11:55। তার মানে পঞ্চম দিন শেষ হতে তখনও 5 মিনিট বাকি ছিল, যেটা তান্ত্রিক বলেছেন 5 দিনের মধ্যেই আপনার সাথে কিছুটা ঘটবে। যাই হোক, তারপর আর কি রুমে করানারেন একজন ওখানকার একজন নাইট গার্ড, তিনি বলেন যে স্যার কি হয়েছে, আমার বিড়ালটাকে আপনাদের ড্রেসের সামনে মৃত পেলাম আর আমি বিড়ালের তীব্র চিৎকার শুনলাম, আসলে কি হয়েছে? তখন সাইদ ভাই সংক্ষেপে তাকে শ্রীমঙ্গ থেকে ঘটে আসা যে কাহিনীগুলো সেগুলো সংক্ষেপে তাকে বললেন। বলার পর বললেন যে ভাই আপনি দয়া করে আমার বন্ধুকে একটু সাহায্য করেন, সে টোটালি অজ্ঞান, আপনি একটু কাইন্ডলি হেল্প করেন। তারা দুজন মিলে মাথায় পানি টানি দেওয়ার পর অ্যাটলিস্ট 5 মিনিট পর অমিত ভাই জ্ঞান ফেরার পরে তিনি কান্নাকাটি শুরু করেন, হুড়মুড় করে কান্নাকাটি শুরু করেন। তিনি খুব মারাত্মক রকমের ভয় পেয়েছেন। তো ভয় পাওয়ার পরে আর কি মানে ওখানকার যে নায়িকা ছিলেন তিনি বললেন কি আসলে বুঝতে পেরেছি যদি কোনো মানে জিন বা এই জাতীয় কোনো প্যারানর্মাল কিছু চলে যায় তাহলে তারা যাওয়ার আগে একটা সাইন রেখে যায়, হয়তো কোনো গাছ উপড়িয়ে ফেলে অথবা কোনো প্রাণীর জীবন নিয়ে যায়, এই জাতীয় একটা ব্যাপার ছিল। তো এই জন্য হয়তো আমার বিড়ালটা এখানে মারা গেছে। তো যাই হোক, তারা পরদিন আর কি ব্যাক করতে বলতে তারা শ্রীমঙ্গলে যায়, বিকজ তারা ওই হাটটা নিজেদের কাছে রাখতে চাচ্ছিলেন না কোনোভাবেই, তাদের ওটাকে দেখলেই মনে ছিল কিছুটা ঘটবে। তারা শ্রীমঙ্গলে আবার চলে আসার পরে হ্যাঁ সে তাদের ওখানে ছিলেন। তারপর যখন মানে অমিত ভাই বললেন যে আমাকে ভুল হয়ে গেছে, আপনি দয়া করে হাটটা ফেরত নেন। তো তান্ত্রিক বলেন না, এই হাটটা তো আপনার কাছে ফেরত নেওয়া যাবে না, এটা চিরদিনের জন্যই আপনার এবং এটা আপনাদের কাছে রাখতে হবে। তো অমিত বলে যে সম্ভব না, আপনি দয়া করে হাটটা ফেরত নেন। তান্ত্রিক বলে আচ্ছা ঠিক আছে নিব, এটা ফেরত দিতে হলে আপনাকে আরো 600 টাকা দিতে হবে। তো ভাইয়া বলে 600 কেন, আমি 1000 টাকা দেবো, আপনি দয়া করে এটা ফেরত দেন, এটা আমার পক্ষে রাখা সম্ভব না।
তো উনি ফেরত নিলেন। নেওয়ার পর উনি বললেন যে একটা কথা বলি আপনাদেরকে, বিড়াল মরে কৌতূহলে, তো কখনো বেশি কৌতূহল করবেন। আর একটা কথা বলি, যারা আমাদের মতো এইসব জিনিস দেখাতে পারে বা আপনারা যেগুলো দেখতে চান, আপনারা বিজ্ঞানের মানুষ যারা এগুলাকে দেখতে চান, বিশ্বাস করেন না, তারা অংশ আমাদেরকে চ্যালেঞ্জ করেন। কিন্তু একটা কথা বলি, আমরা উপকার করতে পারি আর না পারি, ক্ষতি কিন্তু খুব ভালো করতে পারি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 1:20 শুনছি। Download more from wapsip.com, wapsip.com. আর কুমার বিশ্বজিতের ঘটনায় আসলে অনেকে প্রেত আত্মা বা ভূতে বিশ্বাস করে না। অনেকভাবে আমি গুরুজনদের কাছে শুনেছি বা অনেক ধর্মে আছে যে আত্মা অবিনশ্বর, আত্মার এক্সচেঞ্জ হয়। যেগুলো অতৃপ্ত আত্মা সেগুলো এই পৃথিবীতেই থাকে, কারণ তাদের মৃত্যু যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে হয় বা আনন্যাচারাল ডেথ হয়, তখন ওদের আত্মাটা পৃথিবীতেই থাকে। তো আমি যেহেতু খুব একটা মানে গ্রামে থেকেছি, 91 পরিবার, তো সুতরাং সার্বক্ষণিক মানুষ দিয়ে ঘেরেছিলাম। তারপরে তো শহরেই সময়টা কেটেছে বাবার ব্যবসায়িক কারণে। একটা সময় স্কুল মানে প্রাইমারি বা ক্লাস 6-7 পরেই আমি চিটাগাংয়ে চলে যাই। তখন পর্যন্ত ভূতের গল্প শুনতাম, গল্প শুনে শুনে ঘুমাতাম। আর যেহেতু বাবা ব্যবসায়িক কাজে, আমি যখন স্টুডেন্ট লাইফে মানে সীতাকুণ্ডে বড় হয়েছি, সীতাকুণ্ড তখন গ্রামেই ধরা যায়, এখন তো এটা উপজেলা। আর তখন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না, আমরা হারিকেন নিয়ে পড়াশোনা করেছি। স্বাভাবিকভাবেই গ্রামের ব্যাপারটা আমি জেনেছি, বুঝেছি। রাত হলে অন্ধকার, আমাদের পিছনে একটা ছোট খাল টাইপের ছিল, প্রচুর গাছগাছালি ছিল, বড় উঠোন ছিল। যেহেতু 91 পরিবারে থাকা, মা ছিলেন টিচার, মায়ের সাথে সেম স্কুলেই পড়তাম, একটু দূরত্ব ছিল কারণ টিচারের যে ডিউটিটা সেটা। তার পাশাপাশি বাবা থাকতেন শহরে, সপ্তাহে একদিন আসতে দেখা করতে, তখন রোববারে। যার ফলে সখ্যতাটা ছিল আমার দাদার সাথে। দাদা একসময় বার্মায় ছিল। আমার বাবার জন্ম কিন্তু বার্মায়। তো বার্মাতে থাকতে তিনি ওনার অনেক ব্যবসা ছিল, সমিল ছিল, রাইস মিল ছিল। পার্ট টাইম উনি জব করতেন স্টেশন মাস্টার হিসেবে। তো আমাকে একদিন গল্পে গল্পে বলছিলেন যে আমার দাদা মানে খুব সাহসী লোক ছিলেন, এবং যে ঘটনাটা বলেছেন ওনাতে উনি ভয় পায়নি। এটা ছিল একটা শহর থেকে বাইরে স্টেশন। উনি রাত্রে একদিন ডিউটি করলো, একটা ট্রেন আসবে, লাস্ট ট্রেনটা, তো সিগন্যাল দিতে হয় বা যাই হোক একটা ইয়েতে স্টেশন মাস্টারকে থাকতে হয়। তো স্টেশনের ভিতরে ওনার জন্য একটা রুম ছিল। তো রুমে উনি একটু ছিলেন বা তন্দ্রা ভাব এসছে, তখন হঠাৎ খাটটা নড়ার একটা ইয়ে পেলেন, মানে আভাস পেলেন। তারপরে উনি আবার একটু নড়ে চড়ে দেখলেন যে একটা বিশাল দেহ মানে স্টেশনের ওই রুমের একটা সোয়ারেজ পাইপটা বেয়ে নেমে আসছে, এবং এসে ওনার খাট যেখানে ঘুমাচ্ছিলেন সেখানে একটা হাত এদিকে আর একটা হাত ওদিক দিয়ে ওনাকে তুলেছেন এবং কাট করেছেন। তখন উনি একটা জোরে চিৎকার দিলেন। তারপরে ওই যে স্টেশনে ঘন্টা জেনারেল ওরা সবাই আসলো, কি হয়েছে, এই ঘটনা। তখনও দাদা নাকি ভয় পায়নি। তারপরে পরের সপ্তাহে ইউজুয়ালি ওনার এরকম রাতে ডিউটি করেন, আরেকবার করলো রাতে। তখন উনি ঘুম আসছিল না, একটু চাঁদনি রাত ছিল। তখন রেল লাইনের ওই যেটা হয় প্ল্যাটফর্মের ওইখানে বসে আছেন বেঞ্চে। দূরে একটা ব্রিজ আছে এবং মাঝখানে একটা ছোট্ট নদীর মতো। উনি দেখছেন স্পষ্ট যে মশাল নিয়ে, মাথা নিয়ে মানুষগুলো, অনেক প্রচুর মানুষ, ঠিক ব্রিজটা নিচ পর্যন্ত আসে এবং ওইখানেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর উনি অনেক লক্ষ্য করে দেখছেন যে না, এই জিনিসটা বারবারই হচ্ছে। তো এই দুটা ভৌতিক গল্পের ঘটনা আমার এখনো মনে আছে, যেটা আমার অন্য কেউ হলে, যারা হয় না যে একটু কাল্পনিক বা একটু ভীতুপ্রবণ মানুষ, সেটা হইলাম আমি হয়তো এটাকে আর অতটা গুরুত্ব দিতাম না। কিন্তু দাদা যে টাইপের মানুষ ছিলেন, উনি তখনও বলছেন যে আমি কোনো ভয় পাই না, কিন্তু বাট আমি যেটা দেখেছি, উনি আবার মানে সাইন্টিফিক রিজন দিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে মানুষের কখনো কোনো থট যদি হয়, এটা ব্রেনে, মেমব্রেনে এটা থেকে যায়, হয়তো অনেকদিন পর সেটা
ইয়ে হয়, রিফ্লেক্ট করে। পরে আমি ধরো কোনো চিন্তাও করি না, আমি আর ভূতের ব্যাপারে আমার কোনো ভীতিও নাই। কিন্তু এই দুইটা ঘটনা বলে যে আমি স্পষ্ট দেখেছি একটা বড় বিশাল দেহের মানুষ আমাকে তুলছিল, আর ওই কলাকাটা মানুষগুলো মশাল হাতে ব্রিজ পর্যন্ত আসছিল। এই গল্প দুটো আমার সারা জীবন মনে থাকবে। এবং আমি এই জন্য আমার কিছুটা বিশ্বাস জন্মেছে যে পৃথিবীতে অশরীরী আত্মার একটা প্রভাব বোধহয় আছে, কেউ বিশ্বাস করুক না করুক। এই জন্য যে আমি দাদার প্রতি আমার প্রচন্ড বিশ্বাস থেকেই আমার এই বিশ্বাসটার জন্ম হয়েছে। বলবেন এবং আপনার ঘটনাটা প্লিজ তারপরে শুরু করবেন। হাই, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আমি কি সরাসরি ঘটনা চলে যাব? জি, আপনি সরাসরি ঘটনায় চলে যান। আমরা আপনার কাছে আরো একটা ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই। আপনি দিনার আমাদের সাথে থার্ড ঘটনাটি বলেছিলেন আমাদের কাছে, এখন আবারও তিনি ফিরে আসছেন ব্রেকের পরে। আমি কি রাসেল ভাই আমার চাচির ঘটনাটা দিয়ে? জি, আপনি শুরু করেন। আচ্ছা, তো প্রথমে আমাদের বাসার একটু বর্ণনাটা দিয়ে নিই। তা আমাদের বাসাটা হচ্ছে কাঠের দোতলা একটা বিল্ডিং ছিল এট এ টাইম। তো এটা একটা ডোবার উপরে ছিল। তো এরকম এটা ঘটনাটা বলার আগে বলে নি, তো আগে আমাদের বাসায় নর্মালি অনেক প্যারানর্মাল ব্যাপার স্যাপার ঘটতো। তো এটা এলাকার আমাদের লালবাগের সবারই জানা, আমাদের বাসার আশেপাশে। তো আমি সরাসরি এখন ঘটনায় চলে যাই। তো একদিন সকালবেলা আমার চাচা, মেজো চাচা, যার রিসেন্টলি বিয়ে হয়েছে, ওনার ওয়াইফ সিঁড়িতে বসেছিলেন। তো সিঁড়ি থেকে নিচে নামার সময় একটা কাঠের যে পাটাতনটা ছিল, মাঝে একটা ফাঁক ছিল, সেখানে আমরা ময়লা পানি ফেলতাম। তো চাচি উপরে সিঁড়িতে বসা ছিল। অ্যাট দ্যাট টাইম আমার দাদি, আম্মু আর ফুপু, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। তো আমার ফুপু আর আমার আম্মু কোরআন শরীফ পড়তেছিলেন, অ্যান্ড আমার দাদি ছিল সামনে। তো হঠাৎ কারো পানিতে পড়ার শব্দ পেল দাদিরা। দেন দাদি বলতেছে যে কেউ মনে হয় পানিতে পড়েছে। দেন আম্মু বলতেছে না, পড়ার তো কথা না। দেন ফুপু বলল যে চাচি, ভাবি তো বসা ছিল সিঁড়িতে, হয়তোবা উনি পড়ছে কিনা দেখা যাক। দেন আমার দাদি, ফুপু আর আম্মু গিয়ে দেখে উনি সিঁড়িতে নেই, এবং মানে কাঠের পাটাতনের নিচে মানে ধস্তাধস্তির একটা, পানির মধ্যে ধস্তাধস্তি করলে রাসেল ভাই যেমন একটা শব্দ হয়, সেরকম একটা শব্দ হচ্ছিল কাঠের পাটাতনটার নিচে। দেন আমার দাদি আর ফুপু ওনারা দুজনই ওখানে নেমে যান, দুজনই সাঁতার জানেন। তো ওনারা নেমে দেখেন যে চাচির মাথা নিচের দিকে দিয়ে ওনাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে গভীরে, ডোবাটা অনেক গভীর ছিল। দেন আমার দাদি আর আমার ফুপু আমার চাচিকে পা ধরে টেনে উপরে তোলেন। তো উপরে তোলার পর তাকে যথারীতি গোসল টোসল করানো হয়। কিন্তু সেই ঘটনার পর থেকে, মানে সেই দিন থেকে তার মধ্যে কিছু মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যায়। যেমন তিনি কারোর সাথে কথা বলতেছেন না, মানে অন্য মনস্ক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। এবং এমন হয়েছে যে তার কিছুদিন পর যে উনি যখন বৃষ্টি হচ্ছে, বলে রাখা ভালো যে রাসেল ভাই তখন বৃষ্টির সিজন ছিল। তো বৃষ্টি হচ্ছে, উনি সবাইকে বলতেছে যে আমাকে তো কেউ রাখতে পারবে না, আমি চলে যাব। তো এরকম অনেক ঘটনা ঘটার পর আমার দাদিরা এলাকার যে আমাদের স্থানীয় মসজিদের ইমাম সাহেব ছিলেন তাকে বললেন। তো উনি এসে দেখে বললেন যে শি ইজ প্রজেস্ট। বাট আমার চাচা যিনি ছিলেন, আমার বাবা যিনি ছিলেন, ওনারা বলতেছে না, এটা অসুস্থ কোনো কারণে। তো ওনারাকে হাসপাতালে ভর্তি করানোর কথা বললো। দেন আমার চাচিকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাট সেখানেও উনি একই রকম অ্যাটিটিউড ছিল। আর একটা কথা বলে রাখা ভালো যে রাসেল ভাই যখন বৃষ্টি হতো তখন উনি মানে সবার সামনে উনি মানে নাচা শুরু করতেন এবং বলতেন যে আমাকে তো রাখতে পারবো না, আমি চলে যাব। তো হাসপাতালে নেওয়ার পরও ওনার একই অবস্থা, যখন বৃষ্টি হইতো উনি এরকম করতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল রাসেল ভাই, যে চাচিকে যে রুমটা রাখা হয়েছিল, তো ওই রুমটায় ওনার শরীর থেকে অনেক সময় এমন বিশ্রী গন্ধ আসতো যে ওই রুমটায় অন্যান্য পেশেন্টদের যারা রিলেটিভ ছিল তারা কেউ স্টে করতে পারতো না। ইভেন আমাদের যারা ছিল তারা পর্যন্ত রুম থেকে বেরিয়ে যেত, যে অনেক বিশ্রী একটা গন্ধ আসতো তার গায়ে থেকে। আবার অনেক সময় এমন হয়েছে যে ওনার শরীর থেকে খুব মানে সুঘ্রাণ আসছে, এবং সবাই অন্যান্য রুম থেকে এসেও মানে বলতেছে যে এই ঘ্রাণটা কোত্থেকে আসছে। তো দুইটা ব্যাপারই ওনার শরীর থেকে ঘটতো। তো এরকম হাসপাতালে অনেকদিন থাকার পর যেহেতু কোনো প্রবলেম ডিটেক্ট হচ্ছে না, তো ডাক্তাররা বলে ওনারাকে আপনারা নিয়ে যান বাসায়, জাস্ট সেবা যত্ন করেন, ঠিক হয়ে যাবে। তো দেন রাসেল ভাই ওনাকে যখন বাসায় নিয়ে আসা হয়, তো উনি বৃষ্টির মতো এরকম করতে লাগলেন, নাচতে লাগলেন বাসার মধ্যে। তো একদিন মানে উনি মানে সাডেনলি একদিন মানে হুট করেই মারা যান আমাদের বাসার মধ্যে। এই ছিল রাসেল ভাই আমার চাচির ঘটনাটা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা আরো একবার একটু প্লিজ বলতে হবে এবং তারপরে আপনার ঘটনাটা তারপরে শুরু করবেন। আসসালামু আলাইকুম, আমি রাশিফ আবার আসলাম আর কি। আমার এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের, খুব ক্লোজ ফ্রেন্ডের। তো ওদের বাসা আমি বলছি না কোথায়, ওদের বাসা যে কাজের মেয়েটা ছিল,
তাকে নিয়ে কাহিনীটা আর কি। তো কাজের মেয়েটা বেশ ছোট, বয়স আপনার 10-12 বা 15 হবে আর কি, খুব বেশি হলো সর্বোচ্চ। তো ওদের মানে ওর বাবা মা কেউ ছিল না আর কি, মারা গিয়েছিল। তো তারপর থেকেই এই আমার ফ্রেন্ডের বাসায় থাকে। তো হঠাৎ করে একদিন খেয়াল করে যে মেয়েটা খুব অদ্ভুত আচরণ করে, মানে পজেসড হলে যেরকম আচরণ ঠিক ওইরকমই আচরণ করে আর কি। তো আমার ফ্রেন্ডের দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ এলাকায় আর কি। তো কিশোরগঞ্জ এলাকায় একটা ওদের পরিচিত একজন মহিলা ছিলেন, ওনার নাম আয়শা। তো উনি ওনার কিছু ক্ষমতা ছিল, ক্ষমতা বলতে উনি কিছু, ওনার কাছে একটা জিন থাকতো সবসময়। সেই জিনটা আয়শাকে খুব পছন্দ করত এবং তাই সেই জিনটার মাধ্যমে অনেক মানুষের অনেক সলিউশন সে করে দিত। তো ফ্রেন্ডের যে মা ওই আয়শাকে একটু রিকোয়েস্ট করে যাতে ঢাকায় এসে এই সলিউশনটা যাতে করে যায়। তো উনি আসেন, যেহেতু ফ্রেন্ডের মার সাথে অনেক ভালো রিলেশন ছিল একটা, সে আয়শার পাশে একই এলাকায় থাকে এবং ছোটবেলা থেকে বড় হয়েছে একসাথে, উনি চলে আসেন রিকোয়েস্টে। তো উনি বলেন যে আমি 11টার সময় বসবো ওর সাথে, তুমি ঠিক 11টার সময় তোমার এই কাজের মেয়েটাকে আমার এক জায়গায় নিয়ে আসবে, আমার ড্রয়িং রুমে নিয়ে আসবে। তো ড্রয়িং রুমে নিয়ে এসে সেই কাজের মেয়েটাকে বাঁধে, মানে প্রথমে আয়শা বলে দেয় যে ওকে এমনভাবে বাঁধবা যাতে নড়াচড়া না করতে পারে, প্লাস হাতের মুঠি যেন বন্ধ থাকে সব সময়। তো হাতের মুঠিটা এমনভাবে মানে বেঁধে দেয় যাতে সে খুলতে না পারে। মেয়েটার অদ্ভুত আচরণ হচ্ছে সে কখনো কাউকে কোনো হার্ম করতে চাইতো না, বাট ওর মানে চেহারা কেমন জানি একটু বদলে গেছে এবং দেখি মনে হয় যে ওর কোনো অ্যাবনর্মাল টাইপের। তো মেয়েটা ওকে বাধা পড়ে, তখন এই আয়শা বলে যে তুমি চারটা মোমবাতি জ্বালাবা 4 কোণায়, আমি মাঝখানে বসবো এবং কেউ কোনো কথা বলবো না এবং একজন আরেকজনের সাথে থাকবে না, মানে ফ্যামিলি মেম্বারদেরকে বলে তোমরা কোনো কথা বলবো না আর কি। সে 4টে মোমবাতি জ্বালিয়ে আয়শা বসে এবং তার ফ্রেন্ড বলে যে তার মুখটা সে আঁচল দিয়ে ঢেকে ফেলে এমনভাবে যে যাতে তার মুখটা কেউ দেখতে না পারে, লাইটটা সব বন্ধ। এবং আরেকটা কাহিনী যে সব দরজা জানালা বন্ধ থাকবে, বাট একটা জানালার একটু অংশ ফাঁকা থাকতে হয়, এরকম আর কি কাহিনীটা মানে বলে আর কি সিচুয়েশনটা। তো সেভাবে কাজ করে, জানালাটা একটু ফাঁকা থাকে এবং 4টে মোমবাতি জ্বালিয়ে বসে থাকে। বেশ কিছুক্ষণ পর কেউ কোনো শব্দ নয়, বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে দেখে যে সেই যে মানে ফাঁকা জায়গাটা ছিল জানালাটা, সে পর্দাটা একটু করে আর কি ডিভিয়েট করে, তার মধ্যে দ্যাট মিনস কিছু একটা বাতাস আসা যাওয়া করছে খুব জোরে। এরপরে আমার ফ্রেন্ড যেটা বলে যে আয়শার মুখ থেকে যে ভয়েসটা বের হয় সেটা এক পুরুষের ভয়েস এবং বেশ গম্ভীর, এবং সে জিজ্ঞেস করে সরাসরি সে কাজের মেয়েটাকে যে তুমি কি চাও বলো। মেয়েটা আলটিমেটলি কোনো উত্তর দেয় না। মানে আমরা যে আগে আমাদের বিভিন্ন লোকদের কাছে শুনছি, ফ্রেন্ডদের কাছে শুনছি যে জিনাত হলে নাকি তারা উত্তর দেয় বা কোনো রেসপন্স করে, কোনো রেসপন্স নাই। মেয়েটা চুপচাপ নিচের দিকে তাকায় থাকে, না হলে উপর দিকে তাকায় থাকে, বাট কোনো উত্তর দেয় না। তখন আয়শা ওই পুরুষের কণ্ঠে যে পুরুষটা কে সেটা জিনই মনে হয়, সেই জিনটাই যে জিনটাকে সে মানে করে আর কি মেনটেন করে। তো সে প্রশ্ন আমি বুঝছি তোর কি হয়েছে, হ্যাঁ তুই একটা কাজ কর, তোকে আমি বের করতেছি দাঁড়া। এই বলে আয়শা মাথা ঝাঁকাতে থাকে নিচে, মাথা নিচে করে ঝাঁকাতে থাকে। তো বেশ কিছুক্ষণ পর মানে সেই মেয়েটা, তারপরেও তার কোনো চেঞ্জ নেই, সে মেয়েটা সেরকমই থাকে। হঠাৎ করে দেখে কি সে মোমবাতির লাইটগুলো অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে তার কিছুক্ষণ পরে মানে বাতাস ডিভিয়েট হয়ে আবার দেখা গেল যে মানে ঢোকার সময় যে ডিভিয়েটটা হয়েছিল ঠিক ওরকম করে আবার একটা বাতাস বের হয়ে যায় জানলা দিয়ে। তখন আয়শা নর্মালি তার যে গলা, মহিলা গলা, সে বলে যে দেখেন ওকে খুলে রাখেন, ওর কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি। তখন এই কাজে মেয়েটাকে খুলে ফেলার পরে সে খুব জোরে কেঁদে ওঠে এবং হাতে মুঠের ইয়েটা যখন খোলা হয়, দড়িটা মানে বাঁধা ছিল, সেখানে দেখে যে তার, আমি জানি না কার মাথার চুল বা কিছু একগুচ্ছ চুল তার হাতে করা ছিল আর কি। তখন আয়শা বলে যে এরকম অনেকেরই নাকি বাঁধে সেই চুলটা নিয়ে তার ক্ষতি করার জন্য, হয়তো তার ফ্যামিলি বা মানে ফ্যামিলি রিলেটিভ বা তার ক্ষতি করার জন্য এরকম বেঁধে দিয়েছিল। তো এরপর থেকে তার এরকম চেঞ্জ, এবং তারপর থেকে আর সেই কাজে মেয়েটার কোনো
মানে সমস্যা হয়নি। থ্যাংক ইউ রাসেল ভাই। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি একটু পরে। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। এখনো এখানে অনেকটা টাইলস এর মতো। এই বিল্ডিং এ একটি রুম আছে যেখানে কেউ ঢোকে না। রুমটা অলওয়েজ তালা দেয়া থাকে। বিল্ডিংটা এক লোক 2 লক্ষ টাকায় কিনেছিল। তিনি বসবাস করতেন, কিন্তু বর্তমানে ওই বিল্ডিং এ কেউ থাকে না। এলাকার লোকজন রাতে নানা রকম কান্নার সাউন্ড পায় ওই বিল্ডিং থেকে। তাই একদিন আমি আর আমার এক ফ্রেন্ড ঠিক করলাম আমরা ওই দালানে থাকব। আমার বাসা থেকে, যেটা প্রায় 3 কিলো, ওই বাসায় তখন সেই মালিক থাকতেন। আমরা তার কাছে গেলাম। তিনি আমাদের প্রথমে বকাবকি করলেন এবং তবে পরে বসতে বললেন। মালিকটা বুড়ো মানুষ, বয়স 65-র ওপর। তিনি একাই রান্না করে একাই খান। তিনি বললেন, বৃষ্টি থামলে তোরা চলে যাস। আমরা তাকে বললাম, আচ্ছা এই রুমটা অলওয়েজ তালা দেওয়া থাকে কেন? তিনি আনসার দিলেন, আমিও কেনার সময় তালা দেওয়াই পেয়েছিলাম। আমার হাতের ঘড়িতে দেখলাম রাত তখন 9টা বেজে গেছে, খেয়াল করিনি। হঠাৎ আমার খুব ঘুম আসতে লাগলো। আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ আরেকটা সাউন্ডে আমার ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি আমি একটা রুমে, যেটা বাইরে থেকে লাগানো। আমি খুব ভয় পেলাম। দরজা খোলার ট্রাই করলাম, বাট পারলাম না। আমি আমার দেহের সব শক্তি দিয়ে চিৎকার করে ট্রাই করতে লাগলাম, বাট আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। আমি ভয়ে কাঁপতে লাগলাম। রুমের ভেতরে হালকা আলো ছিল। যেটুকু বুঝলাম, সেই রুমে অনেক ইঁদুর, পুরনো আমলের ঢাল, বর্ষা, তলোয়ার, এগুলো দেয়ালের সাথে রাখা, বড় বড় মাচা করা, যেগুলো বাঁশের তৈরি। আর একটা গন্ধ পুরো রুমটা জড়িয়ে রেখেছিল। আমি সেই হালকা আলোয় হঠাৎ দেখলাম একটা কালো ছায়ামূর্তি, যেটার পুরো শরীর ব্যান্ডেজে জড়ানো। অন্ধকারেই তার দেহ চকচক করছিল, আর সেই ছায়ামূর্তিটি আমার দিকে আসতে লাগলো। আমি এগেইন খুব জোরে চিৎকার দিয়ে ট্রাই করলাম। আমি পারলাম না। তবে আমি আমার জ্ঞান হারালাম। পরে আমি শুনতে পারি আমি নাকি পরদিন সেই বিল্ডিং এর পাশে পড়েছিলাম। আমার সারা গায়ে কাদা ছিল। আমার আব্বু আম্মু অনেক কেঁদেছিল। আমাকে ওই বিল্ডিং এর মালিক আর এলাকার লোকজন আমাকে নাকি হসপিটালে নিয়ে যায়। পরদিন সকালে সেখানে পরে আমার জ্ঞান ফেরে। আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনতে পারি সেদিন নাকি রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার পাশে আমার ফ্রেন্ড আর ওই বিল্ডিং এর মালিক ছিল। তবে হঠাৎ নাকি খুব ঝড় শুরু হয় এবং পরে তারা জানালা আটকাতে যায়, এবং জানালাগুলো দিয়ে তারা নাকি এসে জানালা আটকে দিয়ে তারা নাকি এসে আমাকে আর পায়নি। পরে আমার কাহিনী আমি আমার ফ্রেন্ডকে সহ সবাইকে বলি, কিন্তু কেউ বিশ্বাস করেনি, সবাই হেসেছে। তবে রাসেল ভাই, এই ঘটনার পর থেকে আমি সব সময় একটা ভয় থাকি। এই হলো আমার ঘটনা, এবং সেই ঘটনাটি তিনি পাঠিয়েছেন। আমি তার কাছে টেলিফোনও করেছিলাম। কোন একদিন নিশ্চয়ই তিনি ঢাকা আসলেন, বলেছেন যে আমাদেরকে জানাবেন এবং আপনাদের সাথে সরাসরি হয়তো এই ঘটনাটা শেয়ার করবেন। যাই হোক, আজকে হাতে আসলে তেমন বেশি সময় নেই। অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই SMS করে রেখেছেন।